সদ্য ক্লাস 9-এ উত্তীর্ণ একটি মেয়ে প্রেগন্যান্সি কিট কিনতে ফার্মেসিতে এসেছে। বিষয়টা অবিশ্বাস্য, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটি এখন ঘটছে মকবুলের ফার্মেসিতে। মকবুল কটূক্তির চোখে মেয়েটিকে দেখছে, মুখ ফুটে বেরিয়ে আসতে চাইছে। ছি, এই বয়সে এইসব নষ্টা কোথাকার। এই নষ্টাদের জন্য সমাজ দিন দিন নর্দমায় পরিণত হচ্ছে। বুক ভরে শ্বাস নেওয়া যায় না, চারিদিকে দুর্গন্ধ। ছি। অমানিসার পুরো শরীর এখনো কাঁপছে, সন্তর্পণে চতুর্দিকে চোখ বুলাচ্ছে বারবার। গায়ে স্কুলের ইউনিফর্ম, কেউ তাকে দেখছে না তো? কাপা গলায় সে পুনরায় প্রশ্ন করল। ভাইয়া প্রেগনেন্সি কিট আছে কি? মকবুল বিশদ দৃষ্টিতে অমানিসার দিকে তাকিয়ে উত্তর দিল। আছে। ভাইয়া একটু তাড়াতাড়ি দিন, কাগজে মুড়িয়ে দিন ভালো করে। মকবুল প্রেগন্যান্সি কিট কাগজে মোড়াতে মোড়াতে দাঁতের ফাঁক দিয়ে নিচু স্বরে গালি দিল। কত টাকা ভাইয়া? 70 টাকা। থ্যাংক ইউ। অমানিসা আরও একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল, এরপর যত দ্রুত সম্ভব ব্যাগে কিটটি ঢুকিয়ে ফেলল। ফার্মেসি থেকে বের হয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। আজকাল হাঁটতে বড় কষ্ট হয় তার, কয়েক কদম ফেলতেই বুকটা ধরফর ধরফর করে। গত কয়েকদিন ধরে একদম খেতে পারছে না সে, শরীর জুড়ে অবসাদ, বড় ক্লান্ত লাগে, হাত পা অবশ হয়ে আসে। অমানিসা ভ্রুকুচকে আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো। সূর্য একদম মাথার উপর, সমস্ত তাপ ঢেলে দিচ্ছে প্রকৃতিতে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাক ঘেমে উঠেছে। শ্যামবর্ণের মেয়ে বলে গালের লাল টুকটুকে আভা সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং তার মুখ আরও কালো দেখাচ্ছে। হঠাৎ অমানিসার মনে হলো, লোকে বলে নাক ঘামলে নাকি জামায় আদর করে। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখা মিলল। কিছুটা অন্যমনস্ক হয়ে সে রিক্সা ডাকলো। গন্তব্যস্থল ঠিক করে রিক্সায় জড়সড় হয়ে বসলো। ভালো মতো স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নিল। এক্ষুনি স্কুলের সামনে দিয়ে রিক্সা যাবে। টিফিন পিরিয়ডে কোনোভাবে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাইরে এসেছে। ইউনিফর্ম পরিহিতা কাউকে দেখলে অবশ্যই গার্ড আটকাবে, জিজ্ঞাসাবাদ করবে। তুমি কোন শিফটের? বাসা কোথায়? ইউনিফর্ম পরে বাহিরে কেন ঘুরছো? উত্তর মনপুত না হলে সোজা হেডমাস্টারের ঘরে। অমানিসা এ জাতীয় ঝক্কি ঝামেলায় জড়াতে চাইছে না। অবশ্য এই জাতীয় ঝক্কি ঝামেলা তাকে পোহাতেও হলো না। স্কুলের সীমানা অতিক্রম করার সাথে সাথেই অমানিসা ব্যাগ থেকে একটি ছোট্ট বাটন ফোন বের করলো। এই ফোনটি সে লুকিয়ে ব্যবহার করে, শুধুমাত্র আহানাফের সাথে কথা বলার জন্য। অমানিসা আহানাফের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো। অমানিসার পুরো শরীরে যেন দ্রুতবেগে বিদ্যুৎ প্রবাহিত হলো। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যতবার সে আহনাফের কণ্ঠস্বর শুনে, ঠিক ততবার তাকে এই অনুভূতি কাবু করে ফেলে। তার মুখের সমস্ত শব্দ কেড়ে নেয়, তাকে বোবা করে দেয়। আহনাফ চিন্তিত স্বরে আবারও বলল। হ্যালো নিশা, শুনতে পাচ্ছ? তুমি বাসায় আছো? হুম, আজ সকালে এসেছি। আমি তোমার বাসায় আসছি। আহনাফ ফিক করে হেসে ফেলল। আবার স্কুল পালিয়েছ? অমানিসা প্রত্যুত্তরে হাসল, বলল। তোমার সাথে দেখা করার জন্য একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সহস্রবার স্কুল পালাতে রাজি আছি। আহনাফ জিজ্ঞেস করল। শুধু দেখা করার জন্য? তার কণ্ঠস্বরে ভরপুর দুষ্টুমি। অমানিসা এই প্রশ্নের উত্তর দিল না, বলল। আমার আসতে আর 5 মিনিট লাগবে। সাবধানে এসো। অমানিসা ফোন কেটে দিল। আহানাফদের 5তলা বাসাটি তার বাবা, চাচা ও ফুফুরা মিলে করেছে। প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট। দোতলার একটি ইউনিটে আহানাফ তার মা এবং প্যারালাইজড বাবাকে নিয়ে থাকে। অন্য ইউনিটে ভাড়াটিয়া ছিল, তবে গত মাসেই তারা ছেড়ে দিয়েছে। নতুন করে ভাড়া দেওয়া হয়নি। এই সুযোগে আহানাফ গাড়টি বোসকা নিয়ে খালি ইউনিটে গিয়ে উঠেছে। বলিউডের আশিকি 2 মুভি মাত্র রিলিজ পেয়েছে। কি চমৎকার এই মুভির গানগুলো! সাউন্ড বক্সে উচ্চ শব্দে তুম হি হো গানটি শুনছিল আহনাফ। ঘরের জানালা বন্ধ, ভারী পর্দা টেনে রাখা। এদিকে একটার পর একটা সিগারেট ফুঁকছে সে। অতিরিক্ত ধোঁয়ায় ঘরটাকে ভুতুড়ে দেখাচ্ছে। ঠক ঠক দরজায় 2বার টোকা পড়ল। আহনাফ নিচু স্বরে জিজ্ঞেস করল। কে? ও পাশ থেকে অমানিসার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। আমি আহনাফ, দরজা খোলো। আহনাফ সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দরজা খুলে দিল। অমানিসা ঘরে ঢুকতেই তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে দিল। আহনাফের লাল টুকটুকে চোখ দেখে অমানিসা কিছু একটা বলতে চাইছিল, তাকে সেই সুযোগ দেওয়া হলো না। দেয়ালে হাত দুটো চেপে ধরে গভীরভাবে চুমু খেতে লাগলো তার ঠোঁটে।
নিঃশ্বাস ধীরে ধীরে উত্তপ্ত হতে লাগলো অমানিসার। আহনাফের ঠোঁটের ঢেউয়ের কারুকাজের কাছে নিজের প্রচেষ্টা বরাবরই তুচ্ছ মনে হয় তার। তবুও ভালোবাসা প্রকাশ করার এই মাধ্যমে অমানিসা কখনো ছাড়তে চায় না। নিজের সবটুকু দিয়ে ঠোঁটের এই খেলায় অংশগ্রহণ করে, আজও করলো। কতক্ষণ দুজন এভাবে মিশেছিল সময়ও হয়তো হিসেব রাখেনি। এক পর্যায়ে দুজন শান্ত হয়ে পাশাপাশি বসলো। অমানিসা হাঁপাচ্ছে। আহনাফ হেসে জিজ্ঞেস করলো, পানি খাবে? অমানিসা মাথা ঝাঁকালো। আহনাফ তার দিকে পানির বোতল এগিয়ে দিল। এক নিঃশ্বাসে প্রায় আধা বোতল পানি শেষ করলো অমানিসা। আহনাফ ফ্লোর বেডে শুয়ে হাসি মুখে আরেকটি সিগারেট ধরালো। বিছানার একপাশে সাদা কাগজে গোলাপি রঙের 3টি ট্যাবলেট রাখা। সেদিকে ঘৃণ্য চোখে ক্ষণিককাল তাকিয়ে রইল অমানিসা। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার নেশা করেছো? তুমি আমাকে কথা দিয়েছিলে আর নেশা করবে না। আহনাফ কোনো উত্তর দিল না। সিগারেট ফুঁকায় মন দিল। অমানিসা অশ্রুসিক্ত চোখে বলল, তুমি না বলেছিলে ডাক্তার দেখিয়েছো? নেশা ছাড়ার জন্য তোমাকে অনেক দামি দামি ওষুধ দিয়েছে। কোথায় সেগুলো? আমি কত কষ্ট করে অতগুলো টাকা অ্যারেঞ্জ করেছি জানো? সোনার আংটিটা বিক্রি করতে হয়েছে। আহা, ওষুধগুলো আছে তো মার ঘরে। তোমার ওষুধ মার ঘরে কেন? মার ঘরে একটা বড় ঝুড়ি আছে, ওখানেই সব ওষুধগুলো রেখে দিয়েছি। ওষুধও খাচ্ছ আবার নেশাও করছো? একবারে কি ছাড়া যায়? আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিশা, তুমি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। আহনাফ হেসে অমানিসাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। বলল, তাহলে এত প্রশ্ন করছো কেন? অমানিসা ছলছল চোখে বলল, আমার অনেক ভয় করছে আহনাফ। কিসের ভয়? অমানিসা ফুঁপিয়ে উঠল। আহনাফ প্রকুচকে জিজ্ঞেস করল, বলো, কিসের ভয়? আমার পিরিয়ড হচ্ছে না, অলরেডি 15 দিন লেট। আহনাফ কিছুক্ষণ চুপ করে রইল। এরপর জিজ্ঞেস করল, তোমার কি মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট? অমানিসা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহনাফ উল্লাসিত কণ্ঠে বলল, আমি বাবা হব, তুমি মা হবে। অমানিসা কঠিন গলায় বলল। তোমার কি মনে হয় আমি মজা করছি? আহনাফ অবাক হয়ে বলল, আমিও তো মজা করছি না। প্রেগনেন্সি কিট কিনেছো? হুম। তুমি কিনতে গেলে কেন? আমাকে বললেই আমি কিনে দিতাম। তোমাকে কল করলে তুমি ফোন ধরো? গত 3 দিন ধরে চেষ্টা করছি, রিং হয় অথচ তুমি ধরো না। আজকেও তুমি ফোন ধরবে কিনা এ নিয়ে সন্দেহ ছিল। আচ্ছা তুমি ফোন কেন ধরো না? আহনাফ সহজ গলায় উত্তর দিল, তুমি তো জানো আমি উদাস প্রকৃতির। আমি বাসায় ফোন ফেলেই আবিরদের গ্রামে চলে গিয়েছিলাম। অমানিসা চোখ মুখ শক্ত করে বলল, আবির ভাইয়ের কাছে তো আমার নাম্বার আছে, ওনাকেও আমি অনেকবার ফোন করেছি তোমার খোঁজ নিতে, উনিও ফোন ধরেনি। একটা মেসেজ তো করতে পারো তুমি। আহনাফ প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, বাদ দাও না, এখন বলো, তুমি প্রেগনেন্ট হলে আমাদের কি করা উচিত? অমানিসা লজ্জা পেয়ে বলল, কি করা উচিত? অবশ্যই বিয়ে করা উচিত। এই কথা বলে অমানিসার কপাল থেকে চুল সরিয়ে ছোট্ট একটা চুমু খেলো আহনাফ। এরপর অমানিসার ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুই কি আমায় শাসন করার ব্যক্তিগত রানী হবি? আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিবি? আমার লক্ষ্মী বউ হবি অমানিসা? অমানিসা ছলছল চোখে আহনাফকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে সত্যিই বিয়ে করবে? সত্যি সত্যি সত্যি। এই তো 3 সত্যি বলে দিলাম। টেস্ট করে রেজাল্ট কি আসে দেখো, এরপর আমরা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেই, কেমন? আবির আর আমি একটা ব্যবসার পরিকল্পনা করছি, দোয়া করো আমাদের পরিকল্পনা যেন সফল হয়। অমানিসা আহনাফের লোমশ বুকে মুখ ঘুষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অমানিসার জীবনে আহনাফের অপর নাম বিশ্বাস। মা বাবার পরেই আস্থার জায়গাটা বেশ পাকাপোক্ত করে নিয়েছে 23 বছর বয়সী টকবগে যুবক। মায়ের রূপের আদর খুঁজে পাওয়া যায় তার নিখুঁত চেহারায়। ফর্সা সুঠাম দেহ, গাল ভর্তি দাড়ি, এলোমেলো চুল। আহনাফ যেন উপন্যাসের কোনো নায়কের বাস্তব শিলারূপ, যে অষ্টপ্রহর নিঃশ্বাস ফেলছে অমানিসার হৃদয়ে। ভুলিয়ে দিচ্ছে জগৎ সংসার, জমিয়ে দিচ্ছে মস্তিষ্ক, কেড়ে নিচ্ছে ঠিক বেঠিক অনুধাবনে নিপুণতা। এ বয়সে আবেগের সাথে লড়াই করে বিবেকের হার, সে তো সর্বজনীন সত্য। এই সর্বজনীন সত্য হতে অমানিসা কিভাবে ছুটে পালাবে? আহনাফ অমানিসার হাত জোড়া ধরে তার ঠোঁটে ঘষতে ঘষতে বলল, হাতে মেহেদি দিও। কেন? আহনাফ ভ্রুজোড়া কুঁচকে বলল। সে কি, মেহেদি ছাড়া বিয়ে হয় নাকি? অমানিসা লজ্জা পেয়ে পুনরায় আহনাফের লোমশ বুকে মুখ লুকালো। আহনাফ দুষ্টুমির ছলে বলল। এখনো এত লজ্জা? আমানিশা কোনো উত্তর দিল না।
আহনাফ তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবারও লজ্জা ভাঙিয়ে দেই? এই মোটেও না, আজ না প্লিজ, শরীরটা ভালো লাগছে না। অমানিসার এই তুচ্ছ আপত্তি আহনাফের উদ্দেশ্যে কোনো প্রভাব ফেলল না, বরং সে উন্মাদের মতো আচরণ করতে লাগলো। অমানিসার মুখ চেপে ধরল। এই উন্মাদ আহনাফকে সে ভয় পায়। তার শরীরের পুরাতন ক্ষতগুলো আজও শুকায়নি। আহনাফের ঠোঁটে ভালোবাসার চিহ্ন আঁকা তার কাছে যতটা সুখকর, ঠিক ততটাই যন্ত্রণার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তাকে অনুভব করা। অমানিসার মনে প্রশ্ন জাগে। এইভাবেই বুঝি সকল পুরুষ তার প্রেমিকাকে আদর করে? তবে এই আদরে আনন্দ কোথায়, সুখ কোথায়? অমানিসার শরীরে নতুন ক্ষত সৃষ্টি হলো। গালে আহনাফের 5 আঙ্গুলের দাগ, গলায় পুরাতন কালশিটে দাগের পাশে নতুন দাগ সুস্পষ্ট। অমানিসা জানে না, আদরের নাম করে এই বিকৃত মস্তিষ্কের খেলায় তার দেহখানি মুখ্য। এলোমেলো চুলগুলো মুঠোয় ভরে আঘাত করা অসভ্য ফিল্মগুলোতেই মানায়। সভ্য সমাজে প্রেমিকার চুলগুলো আলগোছে সরিয়ে সেখানে চুমু খাওয়ার নাম ভালোবাসা। প্রেমিকার দেহ পবিত্র মন্দিরের সমতুল্য। তাকে ছুতে 100 বছরের সাধনাও যেন অনর্থক। সে শরীরে আঘাত করা কোন ভালোবাসার বহিঃপ্রকাশ? অমানিসা গায়ের চাদর টেনে শুয়ে আছে। তার চোখের কোণায় পানি জমে আছে। আহনাফের দৃষ্টি এড়িয়ে চোখের পানি মুছে ফেলল সে। আহনাফ ঢকঢক করে বোতলের অবশিষ্ট পানি শেষ করে ফেলল। এরপর অমানিসাকে জিজ্ঞেস করল, তোমার স্কুল যেন কয়টায় ছুটি হয়? 5টায়। 4:30 অলরেডি বেজে গেছে। জামা কাপড় পরে নাও তাহলে, নাকি? অমানিসা ফ্লোর বেডে উঠে বসল। অলস ভঙ্গিতে স্কুল ইউনিফর্ম পরে নিল। আহনাফ ইতোমধ্যে আরও একটি সিগারেট ধরিয়ে ফেলেছে। অমানিসা বিরক্তির সুরে বলল। এত সিগারেট খেলে চলবে? আহনাফ বিরস মুখে বলল, এখন তো আগের মতো খাই না। আগে সারাদিনে 3 প্যাকেট সিগারেট শেষ করে ফেলতাম, আর এখন দিনে 1 প্যাকেট শেষ করি। কার জন্য এত কিছু মেনে চলছি? শুধুমাত্র তোমার জন্য। এরপরেও তোমার যত সন্দেহ। আমি মোটেও তোমাকে সন্দেহ করছি না। অমানিসা এগিয়ে গিয়ে আহনাফের গাল ধরল, বলল, আমার তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হয়। এত সিগারেট খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তোমার কিছু হলে আমার কি হবে? কি আর হবে? আরেকটা বিয়ে করবে। অমানিসার চোখ দুটো মুহূর্তেই ভিজে উঠল। আহনাফকে ছাড়া তার জীবন দুঃস্বপ্নের মতো। এই যে মাঝে মধ্যে কোথায় যেন হারিয়ে যায় ছেলেটা। ফোন ধরে না, মেসেজ করে না। প্রথম দিকে দুশ্চিন্তা হতো, এখন অমানিসা অভ্যস্ত হয়ে গেছে। আহনাফ উদাস প্রকৃতির, হয়তো একটু দায়িত্বহীনও বটে, তবে অমানিসার বিশ্বাস তার প্রতি আহনাফের ভালোবাসার বিন্দুমাত্র ত্রুটি নেই। অমানিসা আহনাফের গালে আদুরে চড় মারল, বলল, ভুলেও আর কখনো এমন কথা বলবে না। আমি হয় তোমার বউ হব, নয়তো লাশ হব। তার কথা শুনে আহানা ফো হো করে হেসে ফেলল, বলল, আজকাল প্রচুর বাংলা সিনেমা দেখা হচ্ছে মনে হয়। অমানিসা গাল ফুলিয়ে উত্তর দিল, মোটেও না। আচ্ছা শোনো, আমি উঠি এখন। স্কুল ছুটি হওয়ার সাথে সাথে বাসায় উপস্থিত হতে হবে। তোমার হবু শাশুড়ির করা হুকুম। ঠিক আছে। অমানিসার ঠোঁটে আবারও ছোট্ট করে চুমু খেল আহনাফ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে অমানিসা আহনাফের কাছ থেকে বিদায় নিল। সদর দরজা লাগানোর আগে আরও একবার আহনাফকে শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করতে ভুলল না। অমানিসা চলে যেতেই আহনাফ ফ্লোর বেডে আয়েশ করে বসলো। মেসেঞ্জারে ঢুকে দিশা নামের একটি মেয়েকে নক করলো। বাসা খালি। আমার কাছে ইয়াবা আছে 4 পিস। হবে নাকি আজ রাতে? ক্ষণিককাল পর দিশা নামের মেয়েটি রিপ্লাই করলো, কে কে? তুমি যদি চাও আবিরকে ডাকতে পারি। তুমি ইলিনাকে সাথে আনতে পারো, বা শুধুমাত্র আমরা দুজনই এনজয় করতে পারি সারা রাত। দিশা নিজের অনুভূতি ব্যক্ত করলো একটি উইক ইমোজির মাধ্যমে। আহনাফ হেসে ফোন রেখে দিল। সে উত্তর পেয়ে গেছে। অমানিসার পুরো শরীর প্রচণ্ড ব্যথা করছে। সে কোনোভাবে নিজেকে সামলে একটি রিক্সা ডাক দিল। এরপর বাসার উদ্দেশ্যে রওনা হলো। আহনাফদের বাসার সাথে তাদের বাসার দূরত্ব বেশি নয়, মিনিট 5-6 মাঝে এসে পৌঁছে গেল। সদর দরজায় বেল বাজার বিচ্ছিরি ক্রিং শব্দ হলো। রাহেলা আক্তার খুশি মনে দরজা খুলতে গেলেন। অবশ্যই তার মেয়ে এসেছে। এই সময় স্কুল ছুটি হয়। সারাটা দিন বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মেয়ে ঘরে ঢুকলেই বাড়িটা যেন প্রাণ ফিরে পায়। দরজার ওপাশে অতিরিক্ত ক্লান্ত অবস্থায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে যান রাহেলা। শঙ্কিত গলায় প্রশ্ন করেন, কি হয়েছে তোর? কিছু হয়নি, সারাদিন ক্লাস করে অনেক টায়ার্ড। দে স্কুল ব্যাগটা আমার কাছে দে। অমানিসা স্কুল ব্যাগ মায়ের দিকে এগিয়ে দিল। রাহেলা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাত দিয়ে মেয়ের হাত ধরলেন। কি ব্যাপার? শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি লাগছে।
রাহেলার সন্দেহ সঠিক হলো যখন তিনি মেয়ের কপালে হাত রাখলেন। আগুন গরম হয়ে আছে পুরো শরীর। তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে রে মা, তাড়াতাড়ি ঘরে আয়। রাহেলা আমানিশাকে তার ঘরে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিল, বলল, তুই শুয়ে থাক, আমি একটু পানি গরম করে নিয়ে আসছি। গা মুছে দিই, জামা পাল্টিয়ে দিই। আমানিশা মায়ের এই যত্নটুকু লুফে নিতে চাইছিল। পরক্ষণেই তার মনে হলো শরীরের কালশিটে দাগের কথা। সে তড়িঘড়ি করে উত্তর দিল, না মা, লাগবে না, আমি নিজেই জামা কাপড় পাল্টে নিচ্ছি। তুমি আমাকে একটা নাপা দাও। রাহেলা অস্থির হয়ে বললেন, না, আমি গা মুছিয়ে দিচ্ছি। শুধু ঔষধ খেলে হবে না, বেশি বুঝিস না। আমানিশা চিৎকার করে উঠল, বললাম তো গা মুছিয়ে দিতে হবে না, আমাকে ওষুধ দাও, তাতেই হবে। সব সময় যন্ত্রণা করো না তো মা, ভালো লাগছে না। তুমি ঘর থেকে বের হয়ে যাও। মেয়ের এমন ব্যবহারে রাহেলার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হয়ে উঠল। কোথায় যেন সে শুনেছিল, সন্তানের দুর্ব্যবহারে যদি মায়ের চোখে জল আসে, সেই জল বয়ে আনে অভিশাপ। রাহেলা দ্রুত চোখের পানি মুছে ফেলল, মনে মনে বলল, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি পৃথিবীর সমস্ত সুখ দান করো। অমানিসা ও অশ্রুসিক্ত চোখে ঘর থেকে মায়ের প্রস্থান দেখল। সে মায়ের সঙ্গ চাইছে, মায়ের উষ্ণ বুকে একটুখানি জায়গা চাইছে, অথচ পরিস্থিতি তাকে দিন দিন মায়ের থেকে কত দূরে সরিয়ে ফেলছে। আগামীকাল সকালে সে প্রেগন্যান্সি টেস্ট করবে, যদিও এর পরিণতি নিয়ে অমানিসা এখনো অবগত নয়। তবুও হঠাৎ করে অজানা এক ভয় তাকে ঘিরে ধরল। দম বন্ধ হয়ে আসছে অমানিসার। আচমকা তার মনে হলো সে বিশাল গভীর সাগরে তলিয়ে যাচ্ছে। এই গভীরতা থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রেগনেন্সি কিট হাতে নিয়ে ধপাস করে বাথরুমের ফ্লোরে বসে পড়ল অমানিসা। তার শরীর থরথর করে কাঁপছে। চারিদিকে যেন অমাবস্যার আধার ঘনিয়ে আসছে। স্টিকে লাল টকটকে দুটো দাগ স্পষ্ট। অমানিসার পেটে একটি নতুন জীবনের সম্ভাবনার জানান দিচ্ছে এই দাগ দুটো। অমানিসার বিস্ময় সীমা অতিক্রম করেছে, অথচ তার বিস্মিত হবার কথা নয়। এরকম কিছু হতে পারে তা সে পূর্বেই আজ করেছিল। তাও মনের কোথাও হয়তো টিমটিমিয়ে আসার লণ্ঠন জ্বলছিল। অনেক মেয়েরই পিরিয়ড যথাযথ সময়ে হয় না, মাঝে মধ্যে 10-15 দিন লেট হয়। তারও হয়েছে দু একবার। বাথরুমের এক কোণায় জড়সড় হয়ে ক্ষণিককাল বসে রইল অমানিসা। আতঙ্কে মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে। সমাজের আগেও মা বাবাকে নিয়ে তার চিন্তা, কিভাবে তাদের সামনে নিজের এই নিষিদ্ধ সত্য তুলে ধরবে সে। তবে এভাবে বসে থাকাও সমাধান নয়। আহনাফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, সে নিশ্চয়ই তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আমানিশা নিজের ঘরে গেল, দরজা ভালো করে লক করে স্কুল ব্যাগে লুকিয়ে রাখা নিজের ফোনটি বের করলো। ডায়াল করলো আহনাফের নাম্বার। স্বভাব মতো সে ফোন ধরলো না। আমানিশা পুনরায় তাকে কল করলো। রিং হচ্ছে কিন্তু আহনাফ ফোন ধরছে না। আমানিশা ক্ষান্ত হলো না, বিরতিহীন আহনাফের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে গেল। এক পর্যায়ে একটি সুমধুর নারী কণ্ঠ শোনা গেল, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আমানিশার চোখ দুটো রক্ত জবার মতো লাল বর্ণ ধারণ করলো। এমন সময় ঘরের দরজায় টোকা পড়লো। রাহেলার কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, এই অমানিসা, দরজা খোল। তোকে না কতবার বারণ করেছি দরজা লক করবি না। তোর বাবাকে বলে দরজার লক আমি ভেঙে দিব এবার। আমানিশা দ্রুত নিজের স্কুল ব্যাগে মোবাইল এবং প্রেগনেন্সির কিট লুকিয়ে ফেলল। চোখে মুখে কৃত্রিম স্বাভাবিকতার ছাপ এনে দরজা খুলল। রাহেলা বিরক্ত হয়ে বলল, কেন নিজে কিভাবে ঘরবন্দি করে রাখিস? শরীরটা তো ভালো না। মাঝরাতে একবার এসে দেখে গেছি, জ্বর ছিল না। এখন কি অবস্থা দেখি। থার্মোমিটারটা কই যে রাখলাম। রাহেলা ব্যস্ত হয়ে থার্মোমিটার খুঁজতে খুঁজতে হন্য হয়ে ঘরে চলে গেলেন। আমানিশা বিছানায় গায়ে লিয়ে দিল। তার ঠোঁট দুটো অল্প অল্প কাঁপছে, দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে বারবার। চোখের সামনে জিনিস থাকে, খুঁজে পাই না। কি রোগ যে ধরলো আমাকে। হাতে থার্মোমিটার নিয়ে হন্তদন্ত হয়ে পুনরায় ঘরে ঢুকলো রাহেলা। মেয়ের বগলের নিচে যত্ন সহকারে থার্মোমিটার রাখলো, মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তোর শরীর তো এখনো অনেক গরম, আজ আর স্কুলে যাওয়ার দরকার নেই। আমানিশা তার টেবিলের নষ্ট ঘড়িটার দিকে তাকালো। গত 3 দিন ধরে 7:25 বেজে আছে। কয়টা বাজে মা? 9টা। একটা দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা? পাশের বাসার রোদেলা কোন এক হিন্দু ছেলের সাথে যেন পালিয়ে গেছে। আহারে, মেয়েটার জীবন এখনো শুরুই হলো না, কত বড় ভুল পথে পা বাড়ালো চিন্তা কর। আমানিশা কোনো উত্তর দিল না, আলগোছে ঢোক গিলল। আমি তোর সাথে ছোটবেলার থেকে বন্ধুসুলভ আচরণ করছি,
যাতে তুই কখনো ভুল পথে না পা বাড়াস। আমি সবাইকে গর্ব করে বলি, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আমি। মায়ের কথা শুনে আমানিশার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, এ আমি কি করে ফেললাম মা? তোমার বিশ্বাস আমি খণ্ড বিখণ্ড করে ফেললাম। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। মেয়ের বগলের নিচ থেকে থার্মোমিটার বের করলো রাহেলা। জ্বর 101 ডিগ্রি। সে ব্যস্ত ভঙ্গিতে বলল। আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনছি। আমানিশা নিচু স্বরে বলল, আমি স্যুপ খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। লিকুইড কিছু তো খেতে হবেই। জ্বর হলে যত লিকুইড খাবার খাবি তত দ্রুত সুস্থ হবি। সব ওষুধ ভেবে খেয়ে ফেলবি। এখনকার জ্বর ভালো না, শরীর একদম দুর্বল করে ফেলে। তুই চোখ বন্ধ করে শুয়ে থাক। রাহেলা চলে যেতেই অমানিশা পুনরায় দরজা লাগিয়ে দিল। যেভাবেই হোক আহনাফকে প্রেগনেন্সির বিষয়টা জানাতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েলের উপর ইয়াবা ট্যাবলেট রাখলো আহনাফ। দিশা ফয়েলের উপর প্রান্তে লাইটার রাখলো। গোলাপি ট্যাবলেটটি গলে যাচ্ছে। সেই বাষ্প বুক ভরে নাক দিয়ে গ্রহণ করছে আহনাফ। প্রতি টানে একবার করে অস্ফুট স্বরে বেরিয়ে আসছে। আহ, এক ফাঁকে সে দিশাকে জিজ্ঞেস করলো, তুমি নিবে না? না, আমার আজকে কোটা পূরণ হয়ে গেছে। আহনাফ হেসে পুনরায় নেশায় ব্যস্ত হয়ে গেল। দিশা আহনাফের বন্ধ ফোনটির দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, মেয়েটা তোমায় এতবার ফোন করলো আর তুমি মোবাইল অফ করে রাখলে? মুড নষ্ট করার ইচ্ছে নেই আমার। গার্লফ্রেন্ডের সাথে কথা বললে বুঝি মুড নষ্ট হয়? গার্লফ্রেন্ড? আহনাফের তাচ্ছিল্য ভরা হাসি দেখে কপালে ভাঁজ পড়ল দিশার। তুমি আমার গার্লফ্রেন্ড দেখেছো? হুম। আমার সাথে ওকে মানায়? দিশা মুচকি হাসলো, কোনো উত্তর দিল না। আহনাফ দিশার ঠোঁটের দিকে ঝুঁকে এসে বলল, আমি তো তোমার মতো কাউকে গার্লফ্রেন্ড হিসেবে চেয়েছিলাম, একবার পেলে সরাসরি বিয়ের পিড়িতে। দিশা আহনাফের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ঘষে উত্তর দিল, তোমার মতো নষ্ট ছেলের সাথে আমি বসবো বিয়ের পিড়িতে? নো, নেভার। আহনাফ উদাস ভঙ্গিতে বলল, নষ্টামি করতে আপত্তি নেই, অথচ বিয়ে করতে আপত্তি আছে। চমৎকার বিচার তোমার। আমি জীবনটা এনজয় করছি, এইসব প্রেম ভালোবাসায় জড়ানোর বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। দাও, সিগারেটের প্যাকেটটা দাও। আহনাফ সিগারেটের প্যাকেট এগিয়ে দিতে দিতে উত্তর দিল, আমিও এনজয় করছি। আমার সাথে না, অমানিসার সাথে। আহনাফ হেসে ফেলল। তুমি দেখি ওর নামও জানো। দিশা ঠোঁটে সিগারেট রেখে অস্পষ্ট স্বরে বলল, তোমার গার্লফ্রেন্ড গোটা শহরতলিতে ফেমাস হয়ে যায়। এভাবে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর কতদিন চলবে? আহনাফ মুচকি হেসে বলল। যতদিন যৌবন আছে। দিশা আহনাফের চোখে চোখ রেখে অদ্ভুতভাবে সিগারেট টানতে লাগলো। তার চোখে মুখে কামনা। সেই কামনার ছলনায় আরো একবার ডুবে গেল আহনাফ। সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল। অমানিশা হাতে ফোন নিয়ে পড়ে রইল ঘরের কোণে। আহনাফের কোনো খোঁজ নেই। অবশেষে গোধূলি লগ্নে মোবাইল ভাইব্রেট করে উঠল। এক মুহূর্ত সময় নষ্ট করলো না অমানিশা। ফোন রিসিভ করেই প্রশ্ন ছুড়ে দিল। সারাদিন কোথায় ছিলে তুমি? আহনাফ বাজখাই গলায় উত্তর দিল। তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অমানিশার চোখে পানি চলে এলো। সে ভাঙা গলায় বলল, তুমি আবারও নেশা করেছো, তাই না? হ্যাঁ, করেছি। এখন কি নেশা করতেও তোর পারমিশন নিতে হবে? গত 1 মাস ধরে প্রতি সপ্তাহে আমি তোমাকে 7,500 করে টাকা দিচ্ছি আহনাফ। তুমি ডাক্তার দেখাওনি, টাকাগুলো দিয়ে তুমি নেশা করছো, তাই না? আহনাফ রাগান্বিত স্বরে বলল। মাগি, তুই এখন আমার উপর গোয়েন্দাগিরি করছিস? অমানিশা এবার কেঁদে ফেলল। গালাগালি করবে না আহনাফ, আমি এখন তোমার গালি শোনার মতো অবস্থায় নেই। আমিও তোর প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। একটা কথা বলছি, মন দিয়ে শোন। আমি তোকে কল না দিলে আমাকে তুই ফোন দিবি না, ক্লিয়ার? অমানিশা ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি প্রেগনেন্ট। আহনাফ ক্ষণিককাল চুপ করে রইল। এরপর ফোন কেটে দিল। অমানিশা আহনাফকে ফোন করার সাহস পেল না। তার সম্পর্কটা ভীষণ বিষাক্ত। দূর থেকে দেখলে মনে হয় বাকি 8-10টা সম্পর্কের মতোই সাধারণ। সন্নিকটে এই সম্পর্ক শ্বাসরুদ্ধকর, অভিশপ্ত। হঠাৎ অমানিশার ফোনে একটি মেসেজ এলো। তার সবচেয়ে কাছের বান্ধবী শিরিন লিখেছে, তুই নাকি প্রেগনেন্ট? অমানিশা আশ্চর্যান্বিত হলো। সে তো তার কোনো বান্ধবীকে এই বিষয়ে বলেনি। তাহলে শিরিন জানলো কিভাবে? অমানিশা রিপ্লাই করলো। তোকে কে বলেছে? সাথে সাথে রিপ্লাই এলো। আমানিশার হাত পা থরথর করে কাঁপতে লাগলো।
তার মনে হলো ঘনিষ্ঠ বান্ধবী মোনার নাম মাথায় ঘুরপাক খেতে লাগলো। মোনা আপাত মস্তক কালো বোরকা পরে, স্কুল ইউনিফর্মে প্রেগন্যান্সি কিট কেনা দৃষ্টিকটু বলে অমানিশা তাকে অনুরোধ করে বলেছিল সে যদি কিনে দিত। বোরকার আড়ালেই থেকে যেত তার চেহারা, কিন্তু সে রাজি হয়নি। আমানিশা নিজের মাথা ছুঁয়ে মোনাকে প্রতিজ্ঞা করিয়েছিল এই বিষয়ে যেন কেউ কিচ্ছুটি জানতে না পারে। তবে কি মোনাই তার এত বড় সর্বনাশ করলো? পরের দিন অমানিশা স্কুলে গেল। গার্লস স্কুলের গেট দিয়ে ঢোকার পরক্ষণেই মনে হলো প্রতিটি শিক্ষার্থী ঘৃণ্য চোখে তার দিকে তাকিয়ে আছে। বিষয়টি নিশ্চিত হতে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল সে। সত্যিই তো, সবাই তার দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। এক বান্ধবী আরেক বান্ধবীকে ডেকে ইশারায় অমানিশাকে দেখাচ্ছে, কানাকানি করছে। স্কুলের এই পরিচিত সুরগুলো অচেনা লাগছে। অসহায় অমানিশা এক ছুটে চলে গেল তার ক্লাসরুমে। সীমাহীন সমুদ্র এক টুকরো দ্বীপ খুঁজে পেতেই যেন তার এই প্রচেষ্টা। এখানেও বিপত্তি তার ছায়াসঙ্গী হয়ে রইল। নিজের ক্লাসের সবাইও বিষ দৃষ্টিতে দেখতে লাগলো তাকে। অমানিশা ভাবল, হায় হায়, আমার প্রেগনেন্সি নিয়েই বোধহয় পুরো গার্লস স্কুল আজ সরগরম। ক্লাসরুমে ঢুকতেই শেষের বেঞ্চে মোনাকে দেখতে পাওয়া গেল, আরবির সাথে বসে আছে। আমানিশাকে দেখেও সে ভ্রুক্ষেপহীন সহজ গলায় জিজ্ঞেস করলো। গতকাল স্কুলে আসলে না কেন? আমানিশা কাপা গলায় বলল, তোর সাথে আমার কথা আছে, একটু ক্লাসরুমের বাইরে চল। আরবি আসুক, ও একা ক্লাসরুমে বসে থেকে কি করবে? আমানিশা কঠিন স্বরে বলল। না, তুই একা আসবি। আরবি মোনাকে আশ্বস্ত করে বলল। তুই যা, সমস্যা কি? স্কুলের লম্বা বারান্দার এক কোণায় এসে দাঁড়ালো তারা। আমানিশা সরাসরি মোনার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আমার প্রেগনেন্সির খবর গোটা স্কুল কিভাবে জানলো? মোনা আকাশ থেকে পড়ল। বলিস কি, তুই প্রেগনেন্ট এটা সবাই জানে, কিন্তু আমি তো কাউকে বলিনি। আমানিশার চোখে মুখে সন্দেহ। সে নিচু স্বরে বলল। আমি প্রেগনেন্সি কিট কিনতে যাচ্ছি, এটা তুই ছাড়া আর কেউ জানতো না মুনা। মোনা বিস্মিত স্বরে বলল। তুই আমাকে সন্দেহ করছিস? আমানিশা তাচ্ছিলের হাসি হাসলো, বলল। বিশ্বাসও তো করতে পারছি না, কারণ তুই ছাড়া এই বিষয়ে কেউ কিছুই জানতো না। বিশ্বাসই যখন করিস না, ফ্রেন্ডশিপ রাখার কি দরকার? অনুযোগের সুরে কথাগুলো বলে মোনা ক্লাসে ফিরে গেল। আমানিশা ভেজা চোখে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মোনাকে সে বিশ্বাস করতে পারছে না, আবার এতদিনের বন্ধুত্বকে সাগ্রহে অবিশ্বাস করাও দুরূহ। দুটানার মাঝে আবদ্ধ হয়ে রইল সে। শিরিন স্কুলে আসলো ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে। আমানিশা তখন জানালার পাশের বেঞ্চে বসে শূন্য দৃষ্টি মেলে আকাশ দেখছিল। শিরিন তার হাত ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। ব্যস্ত শিরিনকে দেখে শঙ্কিত আমানিশা বলল। কি হলো, এইভাবে ক্লাস থেকে বাথরুমে নিয়ে এলি কেন? শিরিন নিজের বুকের মাঝে হাত ঢুকিয়ে দিল। অন্তর্বাসের ভিতর থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন বের করলো। গ্যালারিতে ঢুকে একটি ছবি বের করে আমানিশাকে দেখালো। ছবিতে আহনাফ এবং আবির দুটো মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে সোফায় বসে আছে। আমানিশার চোখে মুখে তখনও অবিশ্বাস। সে বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো। এই ছবি তুই কই পেলি? শিরিন ফিসফিস করে বলল। তোর প্রেগনেন্সির কথা পুরো স্কুল জানাজানি হয়ে গেছে। মাহাদি গতকাল আমাকে মেসেজ পাঠিয়েছে, আরো ছবি আছে, দেখ। আমানিশা দেখলো আরো অনেকগুলো মেয়ের সাথে একদম গা ঘেঁষে ছবি তুলেছে আহনাফ। বেশ কিছু ছবি অন্তরঙ্গ মুহূর্তের, ঠোঁটে চুমু খাচ্ছে, গলায় চুমু খাচ্ছে বা অন্য নারীর মুখ থেকে সিগারেটের ধোঁয়া নিচ্ছে। আমানিশা অশ্রুসিক্ত চোখজোড়া বন্ধ করে ফেলল। বুকের প্রতিটি জায়গা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার। চোখে মুখে সেই যন্ত্রণার পূর্ণ বিকাশ দৃশ্যমান। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছতে লাগলো সে। বিষাদগ্রস্ত কণ্ঠে বলল। আহনাফ তোর সাথে টাইম পাস করেছে দোস্ত, ও একদমই তোকে নিয়ে সিরিয়াস না। ওর কাছে তুই শুধুমাত্র একটা ভোগের বস্তু, সোনার খনি। ওই ছেলে নাকি সব সময় পয়সাওয়ালা মেয়েদের সাথে সম্পর্কে জড়ায়, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, টাকা পয়সা লুফে নেয়, এরপর নষ্ট মেয়েদের সাথে ফুর্তি করে আর একসাথে বসে নেশা করে। আমানিশা ভাঙা গলায় বলল। এইসবও কি তোকে মাহাদি বলেছে? শিরিন দীর্ঘশ্বাস ফেলল, বলল। আমি জানি দোস্ত, তোর এসব কথা বিশ্বাস হচ্ছে না। প্রথমে আমারও হয়নি, কিন্তু এই ছবিগুলো তো মিথ্যা না। আমানিশা এবার কান্নায় ভেঙে ফেলল। অপ্রস্তুত শিরিন বুঝল না কিভাবে তাকে সান্ত্বনা দেওয়া যায়। প্রিয় বান্ধবীর কান্না দেখে সেও ছটফট করতে লাগলো। অস্থির হয়ে বলল। প্লিজ দোস্ত, কান্না বন্ধ কর, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। গলায় ঝুলানো সাদা স্কার্ফ দিয়ে আমানিশার চোখের জল মুছে দিল শিরিন। আমানিশা ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি সত্যিই প্রেগনেন্ট দোস্ত,
এ কথা শোনার পর থেকে আহনাফ আমার ফোন ধরছে না। শিরিন ক্ষীণস্বরে বলল, জানি তোর এই বিষয়টা পুরো জায়গায় জানাজানি হয়ে গেছে। আমাকে গতকাল মাহাদিই বলেছে তোর প্রেগনেন্সির কথা। আমানিশা হেঁচকি তুলে বলল, দোস্ত, আমার ভীষণ ভয় করছে। আমি এই পরিস্থিতি একা একা কিভাবে সামলাবো? বাবাকে যদি কেউ বলে দেয়? গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আমার। শঙ্কিত আমানিশাকে আলগোছে জড়িয়ে ধরল শিরিন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধমকের সুরে বলল, একদম বাজে কথা বলবি না। আমি আছি তো, কখনোই নিজেকে একা মনে করবি না। আহনাফের সাথে যোগাযোগ করার চেষ্টা কর, দেখ কি বলে। আর যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করবি, ঠিক আছে? আমানিশা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে মনে হয় স্যার নাম ডাক শুরু করে দিয়েছে। এ কথা বলে শিরিন অমানিশার হাত শক্ত করে ধরে ক্লাসের দিকে এগোতে লাগলো। সারাদিন স্কুলে অন্যমনস্ক হয়ে বসেছিল অমানিশা। অনর্থক কথা বলা মেয়েটির স্থিরতা শিক্ষকদের দৃষ্টি এড়ালো না। ক্লাস ক্যাপ্টেনও আজ বিরক্ত। ব্ল্যাকবোর্ডে সাদা চক ঘষে 1 নম্বর দিয়ে অমানিশার নামটি সে লিখতে পারেনি। ক্লাসে কথার ফুলঝুরি ছড়ানো মেয়েটি আজ শান্ত, অনুত্তেজিত। অবশ্য এর কারণ তারা ভাষা ভাষা শুনেছে, তবে সত্য মিথ্যা যাচাই এর বাড়তি সময় তাদের কাছে নেই। বাসায় ফিরে অমানিশা পুনরায় আহনাফকে ফোন করলো। কোনো সাড়া মিলল না, যদিও সে নিরুৎসাহিত হলো না। নতুন উদ্যমে ক্রমাগত আহনাফের নাম্বারে ডায়াল করতে লাগলো। এক পর্যায়ে বুঝলো আহনাফ ফোন বন্ধ করে ফেলেছে। এইভাবে আর কতদিন? কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। অন্তত আজকে আহনাফের ছবিগুলো দেখার পর তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না। আমানিশা ক্লান্ত শরীরে গোসল ঘরে ঢুকলো। ঝর্ণা ছেড়ে দিয়ে ফ্লোরে বসে রইল অনেকক্ষণ। সম্পর্কের ফ্ল্যাশব্যাকে গিয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো আহনাফের এমন কোনো ক্রিয়াকলাপ যার মাধ্যমে প্রমাণ হয় সে তাকে ভালোবাসে। দুর্ভাগ্য আমানিশার কিচ্ছুটি খুঁজে পেল না। এই বিষাক্ত সম্পর্কটি টিকে আছে টাকার জোরে। যেদিন আহনাফের টাকার প্রয়োজন পড়েছে সেদিন সে নিজ থেকে আমানিশাকে ফোন করেছে, সারা রাত কথা বলেছে। অথচ আমানিশা ফোন করে কথা বলতে চাইলে গালাগাল ছাড়া মেয়েটির ভাগ্যে আর কিছু জুটেনি। আহনাফের সাথে দেখা করতে গেলে রেস্টুরেন্টের বিল আমানিশা দিত। মাসখানেক আগে ওয়ালটন তাদের নতুন 3G সাপোর্টেড মোবাইল লঞ্চ করেছিল। আহনাফ আবদার করেছিল ফোনটা যেন আমানিশা তাকে কিনে দেয়। এই আবদার আমানিশা ফেলতে পারেনি। মায়ের আলমারি ড্রয়ার থেকে টাকা চুরি করে ফোনটা সত্যিই কিনে দিয়েছিল সে। প্রতিদানে আহনাফ তাকে কি দিয়েছে? অথবা বলে গালি, যা আমানিশার পরিবারের কেউ কোনোদিন ভুলেও উচ্চারণ করেনি। আমানিশা গোসল সেরে বেরিয়ে এলো। বিশাল বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিদ্ধান্তটি ঠিক নাকি বেঠিক তা সে জানে না, এখন আর জানতেও চাইছে না। অনেক দেরি হয়ে গেছে। মোবাইল ফোনটা হাতে নিয়ে এসে শিরিনকে মেসেজ করলো। দোস্ত, আমি অ্যাবর্শন করতে চাই। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। দাড়িপাল্লার এক পাশে আবেগ রেখে অপর পাশে বিবেককে স্থান করে দিতে হয়। দুটোর অবস্থান সমান হলে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয় তাকে যুক্তিসঙ্গত মীমাংসা বলে আখ্যায়িত করেন জ্ঞানী ব্যক্তিরা। 14 অথবা 15 বছর বয়সী কোনো মেয়ের মাঝে এই ক্ষমতা নেই। তাই সৃষ্টির সেরা জীব হয়েও নিকৃষ্টতম ভুল করতে একটি মুহূর্তই যথেষ্ট। আমানিশার মেসেজ পেয়ে শিরিন তাকে রিপ্লাই করলো। তুই কি এখন কথা বলতে পারবি? আমানিশা প্রত্যুত্তরে লিখল, পারবো। শিরিন সাথে সাথে কল করলো। আমানিশা কথা বলতে বারান্দায় চলে গেল। ভাগ্যিস এইমাত্র মা খালা বাসায় গেল, তাই সরাসরি তোকে ফোন করতে পারলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললো শিরিন। পরক্ষণেই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, তুই শিওর অ্যাবর্শন করবি? আর কোনো উপায় নেই দোস্ত। আহনাফের জন্য আর একটু ওয়েট করলে হতো না? অ্যাবর্শন তুই কেন করবি? এটা কি ওর দায়িত্ব নয়? দায়িত্ব? যে ছেলে আমার প্রেগনেন্সির কথা শুনে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার কাছ থেকে এইসব আশা করা তো বোকামি। এমনিতেও এতদিন বোকার রাজ্যে ছিল আমার বসবাস। মিথ্যে মোহ অন্ধ হয়েছিলাম। শিরিন রূঢ় ভঙ্গিতে বলল। এত বড় অন্যায় করে ছেলেটা পার পেয়ে যাবে? আমানিশার গলা চেপে কান্না এলো। সে ঢুক গিলে জবাব দিল, বিষয়টা নিয়ে জলখোলা করলে আমার নিজের ক্ষতি। আহনাফ হয়তো কখনো আমাকে ভালোবাসেনি। আমি একতরফা ভালোবেসে নিজের সব হারিয়েছি, আত্মসম্মান, মর্যাদা, সম্ভ্রম, সবকিছু। শিরিন চুপ করে রইল। জানিস, সেদিন মা গর্ব করে আমায় বলছিল আমরা নাকি বেস্ট ফ্রেন্ড। আমি তাকে না জানিয়ে কিচ্ছু করি না। বিষয়টি নিয়ে সে ভীষণ প্রাউড ফিল করে। আমি আমার মায়ের সামনে কিভাবে দাঁড়াবো দোস্ত? কথাগুলো বলতে বলতে আমানিশা কেঁদে ফেলল। শিরিন কাতর স্বরে বলল, তুই প্লিজ কাঁদিস না ওমা, আমি আছি তো। কেউ আর কিচ্ছু জানতে পারবে না। তুই অ্যাবর্শন করে ফেল, কিন্তু কোথায় করবি? জানি না। এত ছোট্ট একটা মফস্বল শহর, তার উপর বাবাকে আবার সবাই চেনে। শহর থেকে একটু দূরে কোনো ক্লিনিকে যেতে হবে। শিরিন চিন্তিত স্বরে বলল,
কিন্তু শুধুমাত্র তোর আর আমার যাওয়াটা তো বেশি রিস্ক। বড় কেউ সাথে থাকলে ভালো হতো। কাকে বলবো আর? পরিবারের বাইরে এমন পরিচিত কেউ আমার নেই। দুজনেই বেশ চিন্তায় পড়ে গেল। আচমকা শিরিন উত্তেজিত হয়ে বলল, দোস্ত, আরবের একজন খালা আছেন, ডাক্তার। শহর থেকে একটা দূরের সরকারি ক্লিনিকে বসেন। ওনার সাথে যোগাযোগ করলে হয় না? আমি তো আরবিকে এই বিষয়ে কিছুই জানাইনি। আগামীকাল স্কুলে ওর সাথে কথা বলে দেখতে পারিস। আমি যতটুকু জানি ওর খালা এই জাতীয় কেসগুলোই দেখে। পরিচিত কেউ থাকাটা অনেক জরুরি। তুই যদি বলিস আমি কথা বলতে পারি ওর সাথে। না, তোর বলার দরকার নেই। আমি আগামীকাল স্কুলে ওর সাথে কথা বলবো। তুই খাওয়া দাওয়া করিস ঠিক মতো দোস্ত, দেখিস সব ঠিক হয়ে যাবে। এই সময় অমানিসার ঘরের দরজায় টোকা পড়ল। সে ফিসফিস করে বলল, দোস্ত, মা আসছে মনে হয়, আমি রাখছি। আগামীকাল স্কুলে দেখা হবে। অমানিসা ফোন লুকিয়ে দরজা খুলতে গেল। রাহেলা হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার হাতে মেলামাইনের প্লেট, তাতে 5 পিস আলুর চপ। রাহেলা ধমকে সুরে বলল, দরজা লাগিয়ে নিজেকে ঘরবন্দি করে রাখার স্বভাব কি তোর যাবে না? তোর জন্য বেশি করে কাঁচা মরিচ দিয়ে আলুর চপ বানিয়েছি। জ্বরের কারণে তো মুখ নষ্ট হয়ে আছে তোর। সস মাখিয়ে খা, ভালো লাগবে। মায়ের দিকে অসহায় অমানিসা তাকিয়ে রইল ক্ষণিককাল। এরপর শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় অবাক হলো রাহেলা। মুখটা অজানা ভয়ে কেঁপে উঠল। অজ্ঞাত বিপদের আশঙ্কায় গত কয়েক রাত নির্ঘুম কেটেছে রাহেলার। চোখের পাতা জোড়া এক করলেই ভয়ঙ্কর যত সব দুঃস্বপ্ন দেখছে সে। সামনে কোনো বিপত্তি তো অবশ্যই আছে, এ বিষয়ে রাহেলা নিশ্চিত। কিন্তু এর পরিধি ঠাহর করা যাচ্ছে না। সারাক্ষণ আল্লাহর নাম জপছেন রাহেলা। কি হয়েছে মা তোর? শরীর খারাপ লাগছে? কেন স্কুলে গেলি? শরীর তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। রাহেলার শঙ্কিত গলা শুনে নিজেকে সামলে নিল অমানিসা। স্বাভাবিকভাবে বলল, কিছু হয়নি মা, অনেকদিন তোমায় জড়িয়ে ধরি না, তাই আজকে ধরলাম। দাও চপ খাই। প্লেট থেকে একটি চপ নিয়ে খেতে লাগলো অমানিসা। রাহেলা মেয়ের নিষ্পাপ মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মেয়েটা শ্যামলা, মাথার কোকড়া চুলগুলো পিঠে স্পর্শ করতে না করতেই কেমন যেন রুক্ষ হয়ে যায়। অমানিসা তার মায়ের রূপের এক ছটাকও পায়নি। সে যদি কোনো হতদরিদ্র ঘরে জন্মাতো, বিয়ে দিতে বড় ভুগতে হতো। সৌভাগ্যক্রমে রাহেলার স্বামীর অঢেল টাকা পয়সা। ওই কথা ভেবে মুচকি হাসল সে। মেয়ের কপালে চুমু খেয়ে আলগুছে স্বস্তির শ্বাসও ফেলল। পরদিন স্কুল ছিল হাফ ডে। ছুটির পর অমানিসা আরবির কাছ থেকে তার ডাক্তার খালার নাম্বার নিয়ে নিল। আকুল স্বরে বলল, দোস্ত, কেউ যেন জানতে না পারে। আরবি তাকে আশ্বস্ত করে বলল, কেউ জানতে পারবে না। তুই আজই গিয়ে খালামণির সাথে যোগাযোগ কর। বেশি দেরি করা উচিত হবে না। অমানিসা মাথা জাকিয়ে সহমত পোষণ করল। করুণভাবে নিজের অনুভূতি ব্যক্ত করল। আমার ভীষণ ভয় করছে আরবি। ভয় পাস না, খালামণি অনেক ভালো। তিনি খুব যত্ন নিয়ে কাজ করেন। তবে তুই বাসায় গিয়ে আবার খালামণিকে ফোন করিস না। আমি আগে তোকে পুরো বিষয়টা জানিয়ে নেই। পুরো পরিস্থিতি জানাবি বলতে? যদি হিস্ট্রি জানতে চাই তখন কি বলবো? বলবি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই অ্যাবর্শন করছি, শেষ। আর হার্ফের কথা বলবো? না, দরকার নেই। আমার আর শিরিনের সাথে তুইও কি যাবি সেদিন? আরবি তড়িৎ গতিতে উত্তর দিল। না না, আমি এসব জায়গাতে চাই না। অমানিসা ফ্যাকাশে হেসে বলল, আমি এমনি জিজ্ঞেস করেছি। তোকে এইসবের মাঝে জড়ানোর ইচ্ছে আমারও নেই রে। হেল্প যে করলি এ তো ঢের বেশি। থ্যাঙ্কস রে। কথাটা বলে আরবিকে শক্ত করে জড়িয়ে ধরল সে। এরপর বিদায় নিয়ে স্কুলের মেইন গেটের দিকে অগ্রসর হলো অমানিসা। আরবি অনেকক্ষণ চেয়ে রইল তার প্রস্থানের পথে। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, আহারে বেচারি। বাসায় ফিরে অমানিসা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন আরবির খালামণির সাথে কথা বলতে পারবে। সময় যেন ফুরুতেই চাইছিল না। বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গকারী আহনাফকে হঠাৎ করেই প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছে অমানিসা। যে লোমশ বুকে লজ্জায় মুখ লুকাতো, সে মুখের প্রতি বিতৃষ্ণা কাজ করছে আজ। অমানিসা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গায়ের কালশেটে দাগগুলো আজ বড্ড পীড়া দিচ্ছে তাকে। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে আহনাফের গন্ধ লেগে আছে সেসব জায়গা ধ্বংস হয়ে যাক, এমন প্রত্যাশা স্বর্ণাপন্ন হলো অমানিসা। এই জীবন আজ তার অনর্থক বলে মনে হচ্ছে। অর্থহীন মনে হচ্ছে তার প্রতিটি নিঃশ্বাস। নিজেকে শেষ করে দেওয়ার মতো অযৌক্তিক চিন্তা ভাবনাও অমানিসাকে ঘিরে ধরছে বারবার। রণক্ষেত্র থেকে পালানোর পথ তবুও থাকে, কিন্তু জীবনে যখন রণক্ষেত্রের অনুরূপ তখন মৃত্যু ছাড়া বাঁচার পন্থা কই। অমানিসার ঘড়ির দিকে তাকালো।
প্রতিটি মুহূর্ত যেন বছরে পরিণত হয়েছে তার। কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আরও একটি রাত পাড়ি দিল সে। পরের দিন দুপুরবেলা পূর্ব দিকে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বিছানায় বসে আছে অমানিসা। শরীরটা আজ বড্ড দুর্বল তার, খেতে পারছে না, পেটে কিছু পড়লেই বমি হচ্ছে, গায়ে পুনরায় জ্বর জ্বর ভাব। হাতের ফোনের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে সে। আহানাফকে সকাল থেকে প্রায় 20 বারের মতো ফোন করেছে, কোনো রেসপন্স নেই। এমন সময় অতি পরিচিত একটি নাম্বার থেকে ফোন আসলো। কপালে ভাঁজ পড়ল অমানিসার। কল রিসিভ করে চুপ করে রইল। হ্যালো, অনামিশা বলছো? অপর পাশ থেকে একজন মধ্যবয়সী মহিলার কণ্ঠ শোনা গেল। কপালে ভাঁজ রেখে উত্তর দিল সে। জি, আপনি কে? আরবি সুরভি খেলা বলছিলাম, মা ভালো আছো? আমানিশা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল, আন্তরিকতার সাথে সালাম জানালো, হাসার চেষ্টা করে বলল, জি খালামণি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কথা শুনলাম আরবির কাছে, তুমি অ্যাবরেশন করতে চাইছো? তুমি বুঝে শুধু সিদ্ধান্ত নিচ্ছ তোমার? জি খালামণি, আসলে বয়স অল্প তো, নিজেদের অজান্তেই এরকম একটা ভুল হয়ে গেছে, তাই এরকম সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পেরেছি। অ্যাবর্শন করতে কেমন খরচ হতে পারে খালামণি? শোনো মা, তোমার বয়সে অনেক কম, এরকম আর্লি প্রেগনেন্সির অ্যাবরেশন করা বেশ রিস্কি। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি খালামণি। আমাদের খুব সাবধানে আগাতে হবে। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারি? ডক্টর সুরভি হেসে জিজ্ঞেস করলেন। বাচ্চার বাবা কি বলে? সেও তোমার সিদ্ধান্তের সাথে একমত? প্রশ্ন শুনে অমানিসার বুকের ভেতরে যেন ঝড় বয়ে গেল, দুমড়ে মুচড়ে গেল সব। সে কিভাবে ডক্টর সুরভিকে বলবে প্রেগনেন্সির কথা? শুনে আহনাফ তার সাথে যোগাযোগ পর্যন্ত করছে না। সে হয়তো নেশা করে অন্য নারীর শরীরে ডুবে আছে। এই যাত্রায় তাকে মিথ্যা বলতে হবে। অমানিসা কান্না গিলে বলল, না খালামণি, ও আমাকে বিয়ে করতে চেয়েছে, বারবার বলছে আমি যেন বাচ্চাটা রাখি, কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি অ্যাবর্শন করতে চাচ্ছি। ও বুঝতে পেরেছি। এই বয়সে বাচ্চা হওয়া বা অ্যাবর্শন করা দুটোই ঝুঁকিপূর্ণ, বুঝেছো মা? তুমি 7,000 টাকার মতো হাতে রাখো। ঠিক আছে খালামণি, কেমন সময় লাগতে পারে? সারাদিন লাগবে। সকালবেলা চলে এসো, একটা ইঞ্জেকশন দিয়ে অ্যাবর্শন প্রসেস শুরু হবে। ব্লিডিং শুরু হলে অবজারভেশন রাখতে হবে। বিকেল পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যার আগ দিয়ে তোমাকে ছেড়ে দিব। আচ্ছা, আমি আপনাকে জানাবো। বেশি দেরি করো না, যত দেরি করবে বিষয়টা তত জটিল হবে, বুঝছো? জি, আমি আগামীকালকের মধ্যেই আপনাকে জানাবো। ঠিক আছে মা, ভালো থেকো। সালাম জানিয়ে ফোন রেখে দিল অমানিসা। পুনরায় জানালায় মাথা ঠেকিয়ে সুনীল আকাশের দিকে তাকালো সে। এই অলস দুপুরেও আকাশে একটি ঘুরে উঠতে দেখা গেল। পাশের মোহগনি গাছটায় বসে নাম না জানে একটি পাখি বিরামহীন ডাকছে। অমানিসা আপন মনে ভাবছে, আকাশে উঠতে থাকা ঘুড়ি আর ওই মোহগনি গাছের পাখিটির মতো সেও আজ একা। এই লড়াই একান্তই তার নিজের লড়াই, আর সে মোটেও হার মানবে না। আহনাফ টঙে বসে চা খাচ্ছে। অবশ্য সে একা নয়, আবির আছে তার সাথে। এই মামা, আরেকটা গোল্ড লিপ দিও তো। টঙের মামার কাছে আগ্রহ ভরে সিগারেট চাইল আহনাফ। আবির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, রাফি ফোন করেছিল সকালে। কি বলল? নতুন জিনিস আনছে চিটাগাং থেকে, সেই কড়া মাল নাকি। পার পিস কত করে চাচ্ছে? 550 টাকা করে। মামা সিগারেট লন। টঙের মধ্যবয়স্ক লোকটি সিগারেট এগিয়ে দিল আহনাফের দিকে। আহনাফ ঠোঁটে সিগারেট রেখে লাইটার ধরল। সিগারেট জ্বালিয়ে বিশাল বড় একটি সুকঠান দিয়ে বলল, কয় পিস নিতে চাস? আবির দীর্ঘশ্বাস ফেলল, বলল, নিতে চাইলেও উপায় নেই, আমার পকেট একদম ফাঁকা। কেন, তোর ফুলটুসি কই? তাকে একটু বল পকেটটা ভরিয়ে দিতে। মা বাবার সাথে সিলেট ট্যুরে গিয়েছে, তোটাকে বললেও তো পারিস। ওইটা তো আপা মস্তক টাকার খনি। আহনাফ বিরক্তি নিয়ে বলল। আর বলিস না বাল, অঘটন তো একটা হয়ে গেছে। আবির আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি অঘটন? এটা প্রেগনেন্ট হয়ে বসে আছে। বলিস কি? কংগ্রাচুলেশন দোস্ত, বিয়ে করে ফেল। আহনাফ আবিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। আরে চেতাস না দোস্ত, মজা করছিলাম। আহনাফের পিঠ চাপড়ে স্বাভাবিকভাবে বলল আবির। জিজ্ঞেস করলো, এখন কি করবি? কি করব বুঝতে পারছি না। দিন নাই রাত নাই, নন স্টপ ফোন দেয়, ইগনোর করছি, মোবাইল অফ করে রেখে দেয়। কিন্তু এভাবে আর কতদিন? তাহলে কি রাফিকে মানা করে দিব? না, আগে কিছু বলিস না, আমাকে একটু ভাবতে দে।
দেখি কি করা যায়। চিটাগাংয়ের জিনিস তো এমনি পাওয়া যায় না। আবির কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। তুই যে নতুন একটা মেয়ের সাথে কথা বলছিস না? আহনাফ গর্বিত ভঙ্গিতে বলল। অনেকগুলোর সাথেই তো বলছি, মেয়ের অভাব আছে নাকি? ক্লাস 8-এ পড়ে একটা আছে না? ও, মাহির কথা বলছিস? হ্যাঁ, মাহি মেয়েটার নাম শুধু ভুলে যাই। ওর কাছ থেকে নেওয়া সম্ভব না। হুম, মাত্র কয়েকদিন হলো কথা বলছি, এখনই টাকা পয়সা চাওয়া যাবে না। তাহলে কিভাবে ম্যানেজ করবি? সিগারেটের শেষ টান দিয়ে আহনাফ বলল। করে ফেলবো কোনোভাবে বা না কোনোভাবে। তুই এক কাজ কর, 10 পিস রেখে দিতে বল, আর চেষ্টা কর পার পিস 500 টাকায় ফিক্সড করতে। পারবি না? আবার জিগায়। এখন তাহলে তোর বাসায় চল, আরেকটা জিনিস আছে। কি জিনিস? আবির পকেট থেকে একটা পলিথিন অর্ধেক বের করে আবার ঠুকিয়ে ফেলল। আহনাফ ফিক করে হেসে উচ্চস্বরে গান ধরল। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। মফস্বল শহরে নতুন একটি সুপার শপ খুলেছে। রাহেলা তৈরি হয়ে নিলেন। তিনি এখন স্বামীর সাথে সুপার শপে যাবেন। বের হওয়ার আগে একবার অমানিসার ঘরে গেলেন। তার মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। সারাদিন ঠিকমতো কিছু খেতে পারেনি। তিনি মেয়ের কপাল ছুঁয়ে দেখলেন তাপমাত্রা স্বাভাবিক আছে। রাহেলা আদুরে গলায় ঘুমন্ত অমানিসাকে ডাকলেন। মারে, ও মা, আমি আর তোর বাবা একটু বাইরে যাচ্ছি। অমানিসা চোখ পিটপিট করতে লাগলো। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ তোমরা? ওই যে নতুন সুপার শপ হলো, ওখানেই যাচ্ছি। কিছু জিনিসপত্র কিনে আনি। তোর জন্য কি আনবো? চকলেট নিয়ে এসো। আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে এসে ঘুমা। চলো। আমানিশা দরজা লাগিয়ে দিয়ে সোজা মায়ের ঘরে চলে এলো। আলমারিতে চাবি ঝুলছিল। তার চোখ দুটো চিকচিক করে উঠল। এই তো সুযোগ, টাকার ব্যবস্থা এক্ষুনি করতে হবে। আলমারির দ্বিতীয় ড্রয়ারে 50,000 টাকার একটি বান্ডিল পাওয়া গেল। আমানিশা সেই বান্ডিল থেকে গুনে গুনে 10,000 টাকা নিয়ে নিল। নিজের জন্য কখনো সে 1 টাকাও চুরি করেনি, প্রয়োজন পড়েনি, কারণ তার জীবনে একজন জাদুকর আছেন। আমানিশার যখন যা দরকার চাওয়া মাত্রই তার সামনে তা হাজির করেছে। আর সেই জাদুকর হলো আমানিশার বাবা, মুশফিক আহমেদ। একজন মেয়ের জীবনে তার বাবার ভূমিকা জাদুর চারাগের চেয়ে কোনো অংশে কম নয়। মায়না করতেই যত দেরি, তবে পেয়ে যাওয়ার মাঝে সময়ের অপচয় নেই। আমানিশা সন্তর্পণে নিজের স্কুল ব্যাগের ফিজিক্স বইয়ের ভাঁজে চকচকে টাকাগুলো লুকিয়ে ফেলল। তার দীর্ঘশ্বাসগুলো বন্দী হয়ে রইল 4 দেয়ালের মাঝে। কেউ দেখল না, কেউ বুঝল না। আমানিশার প্রতিটি দীর্ঘশ্বাসে মিশে আছে অপরাধবোধ। এই অপরাধবোধ মানুষকে বেপরোয়া করে তোলে। কলুষিত হৃদয়ও টের পায় অসম্ভব যন্ত্রণা। এই যন্ত্রণা হয়তো মৃত্যু যন্ত্রণার চেয়েও ঢের বেশি। তাই অমানিশা হাউমাউ করে কাঁদছে। মুখে বালিশ চেপে ধরে সে কি আত্মচিৎকার। প্রকৃতি যেন থমকে গেছে সেই চিৎকারে। বাতাসে কামিনীর সুবাস নেই। আকাশের চাঁদও অনুজ্জ্বল। শুধু গাছের পাতাগুলো বোধহয় ঝিরিঝিরি ছন্দ তুলে সহানুভূতি দেখাতে চাইছে অমানিশাকে। কাঁদতে কাঁদতে যখন কণ্ঠ ভেঙে যাওয়ার উপক্রম, ঠিক তখন ফোন বেজে উঠল অমানিশার। ঝাপসা চোখে দেখল স্ক্রিনে আহনাফের নাম সুস্পষ্ট। কৌতূহলের সীমা অতিক্রম করলো অমানিশার। কপাল কুঁচকে ফোন রিসিভ করলো সে। হ্যালো। অপর পক্ষ নিশ্চুপ। আরও একবার নিচু স্বরে বলল, হ্যালো। এবার কারো ফুপিয়ে কাদার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। আমানিশার বুকটা ধক করে উঠল, তবে মুখে কিছু বলল না। আহনাফ কাঁদতে কাঁদতে বলল, আব্বুকে সেদিন রাতে হসপিটালে নিয়ে যেতে হয়েছে নিশা, তাই তোমার সাথে আর যোগাযোগ করতে পারিনি। আমানিশাকে একরাশ চিন্তা ঘিরে ধরল, কিন্তু তার কণ্ঠে তা প্রকাশ পেল না। সে অনেকটা অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে ওনার? আব্বু সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল সে। কিভাবে? তুমি তো জানো আব্বুকে প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাওয়াতে হয়। আম্মু ওষুধের বাক্সটা ওনার বালিশের পাশে রেখে কোনো এক কাজে রান্নাঘরে গিয়েছিলেন। ঘরে ফিরে দেখেন 2টো ঘুমের ওষুধের পাতা একদম খালি। আব্বু নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল। আহনাফ এবার গলা ছেড়ে কাঁদতে লাগলো। অমানিশা ঢুক গেলে বলল, আমাকে একটা মেসেজ করা যেত। যোগাযোগ কেন বন্ধ করে দিয়েছিলে? কিভাবে যোগাযোগ করব অমানিশা? সে রাতে বাবাকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে যাই। আইসিইউতে নিতে হয়েছিল তাকে, ওয়াশ করাতে হয়েছে। নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছিলাম না। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তুমি ভাবতেও পারছো না আমি কিসের মাঝে ছিলাম। আমানিশা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। কৃত্রিম হাসি হেসে জিজ্ঞেস করলো আহনাফ, আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না?
এক কাজ করি, মায়ের সাথে তোমাকে কথা বলিয়ে দেই। তুমি বরং তাকেই জেরা করে দেখো। যদিও মা এখনও ট্রমাটাইজড, তোমার প্রশ্ন তাকে বড় পীড়া দিবে। তবুও আমি আমার ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। অন্তত তোমার বিশ্বাসের জায়গাটা পোক্ত হোক। এ পর্যায়ে আমানিশার মন আহানাফের মিথ্যার আছে মোমের মতো গলতে শুরু করলো। কোনো ছেলে আর যাই করুক মিথ্যের মাঝে তার মাকে জড়াবে না। এ আশ্বাসটুকু আমানিশাকে পুনরায় বাধ্য করলো আহানাফের মিথ্যাকে সত্য বলে গ্রহণ করতে। সে ব্যথিত গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন আঙ্কেল? বেঁচে আছেন। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, সেসব কিনতে গিয়ে আম্মুর হাত ফাঁকা। জানো নিশা, বাসার গ্যাসের লাইট কেটে দিয়েছে। কয়েক মাস ধরে বিল দিতে পারি না। মা এ মাসে একবারে বিল দিতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হলো না। বাবার পিছে সব টাকা খরচ হয়ে গেল। মানুষের বাসায় গিয়ে রান্না করতে হচ্ছে। আহানাফ আবারও ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁপা কণ্ঠে আবারও যোগ করলো, মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই। ছেলে হয়ে মা বাবার জন্য কিচ্ছু করতে পারছি না। আমার জন্ম কেন হয়েছিল বলতে পারো? জীবনটা অভিশপ্ত বলে মনে হয়। আমানিশা আহানাফকে আশ্বস্ত করে বলল, খামোখে এসব অর্থহীন কথা বলো না। তোমাকে বহুদিন বাঁচতে হবে, আঙ্কেল আন্টির জন্য হলেও বাঁচতে হবে, বুঝেছো? শুধু আম্মু আব্বুর জন্য বাঁচতে হবে? তোমার জন্য বাঁচতে হবে না? আমাদের বাবুর জন্য বাঁচতে হবে না? উত্তর দাও। আমানিশা কাঁপা গলায় বলল, তোমার সাথে অনেকগুলো মেয়ের ছবি দেখলাম ক্লোজ অবস্থায়। মেয়েগুলো কে? আহানাফ কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আমার ছবি? হ্যাঁ, একসাথে বসে নেশা করছো, গলায় ঘাড়ে ঠোঁটে চুমু খাচ্ছ, মুখ থেকে সিগারেটের ধোঁয়া নিচ্ছ, এ জাতীয় ছবি। তোমার সঙ্গে আমার যখন সম্পর্ক হয় একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা? আমি মানুষটা অনেক খারাপ, জঘন্য, কিন্তু তোমার জন্য আমি সব ছাড়তে চাই। কি বলেছিলাম? হুম। আমি প্রচুর নেশা করতাম অমানিশা। গাঁজা, ইয়াবা, মদ আমার নিত্যদিনের সঙ্গী ছিল। কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি। এখন যদি আমার অতীত নিয়ে আমায় খোঁচাও, আমি কিভাবে পাল্টাবো বলো? রুর গলায় প্রশ্ন ছুড়ে দিল আহানাফ। আমি তো তোমায় খোঁচা মারিনি, একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। এসব ছবি তোমাকে কে দেখিয়েছে? শিরিন? নাম বলবো না। শিরিন ছাড়া আর কেউ না। আমি জানি ও তো মাহাদির সাথে প্রেম করে। মাহাদির সাথে আমার সম্পর্ক ভালো না, ও এইসব ছড়িয়ে বেড়ায়। আমানিশা চুপ করে রইল। আহানাফ পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করলো, আচ্ছা এখন বলো, আমাদের বাবু কেমন আছে? আমার বউয়ের শরীরও বা কেমন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আহনাফ। কি সিদ্ধান্ত? আমি অ্যাবর্শন করব। বিস্মিত গলায় জিজ্ঞেস করলো আহানাফ। কি? অবশ্যই তুমি অ্যাবর্শন করবে না। তোমার পেটের বাচ্চা শুধু তোমার একার নয়, আমারও বাচ্চা। তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না। আমানিশা স্বাভাবিক গলায় বলল, তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। তাই আমি নিজে ডাক্তারের সাথে কথা বলে অ্যাবর্শনের সিদ্ধান্ত নিয়েছি, টাকাও ম্যানেজ করে ফেলেছি। ফোনের অপর প্রান্তে থাকা আহনাফের চোখ দুটো চিকচিক করে উঠল। সে আগ্রহের সাথে জানতে চাইল, কত টাকা? 10,000। তুমি আগামীকালকেই ওই টাকা আমাকে দিয়ে দিবে। আমি তোমাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছি না। তোমার কাছে টাকা থাকলে তুমি আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমানিশা ভ্রুকুচকে বলল, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আগামীকাল আমাকে পুরো 10,000 টাকাই দিয়ে দিবে। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে করার প্ল্যান ছিল, কিন্তু বাবার এই অবস্থায় বিয়ে করা কিভাবে সম্ভব বলো? বিয়ে করা সম্ভব না, আবার অ্যাবর্শন করতে দিবে না? মাথা ঠিক আছে তোমার? আচ্ছা, তোমার যদি অ্যাবর্শন করতেই হয় আমি নিয়ে গিয়ে করাবো। তুমি একা গিয়ে করতে পারবে না। কিন্তু আহনাফ। আমানিশা কিছু একটা বলতে চাইছিল, তাকে থামিয়ে দিয়ে আহনাফ বলল, প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছিলাম। পরিস্থিতির জন্য তাকে দুনিয়ার আলো দেখাতে অক্ষম আমি। অত্যন্ত তার মৃত্যুর সময়টায় আমাকে কাছে থাকতে দাও নিশা, আমি অনুরোধ করছি। আহনাফের কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারল না আমানিশা। কেঁদে ফেলল, বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমায় কথা দাও কখনোই এভাবে যোগাযোগ ছাড়া থাকবে না আর। আদুরে স্বরে বলল আহনাফ। কথা দিলাম বউ আমার। তাহলে আমরা কিভাবে আগাবো এখন? আমার এক ফুফাতো বোন আছে ডাক্তার, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো, কেমন?
ঠিক আছে। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু। আমাদের বাবুটাকেও জানিয়ে দিও, পাপ্পা লাভ হিম অর হার সো মাচ। আমানিশা ভেজা চোখে হাসলো। ফোন কেটে দিয়ে স্বস্তির শ্বাসও ফেলল। শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছিল সে। আর শিরিনেরও বলিহারি যায়, ছবিগুলো এভাবে দেখানোর কি আছে? মানুষের অতীত থাকতেই পারে, সেখান থেকে ফিরে আসাটাই মুখ্য। আহানাফ তাকে ভালোবাসে, সেও আহানাফকে ভালোবাসে। এই চরম সত্যকে ঠেকাবে কার সাধ্য? পরের দিন অমানিশা আর স্কুলে গেল না। অসুস্থতার বাহানায় বাসায় রয়ে গেল। দুপুরে যখন রাহেলা ঘুমাচ্ছিল ঠিক সে সময় আহানাফ এলো অমানিশের সাথে দেখা করতে। বাসার সামনে ছোট্ট একটি গলি আছে। সেই গলি দিয়ে কিছুটা পথ হাঁটলে বাম দিকে একটি পচা পাগারের দেখা মিলে। সেখানে দাঁড়িয়ে আহনাফ অপেক্ষা করছিল। অলস দুপুর, খাবারের পর্ব চুকিয়ে প্রায় সবাই বিশ্রাম নিচ্ছে। কারেন্টের তারে বসে কাকগুলো ক্লান্ত ভঙ্গিতে ঝিমাচ্ছে। আমানিশা নিঃশব্দে বাসা থেকে নেমে আহনাফের কাছে চলে গেল। সৌভাগ্যক্রমে পরিচিত কারোর সাথে পথে দেখা হলো না। পাগারের পাশে বেশ কয়েকটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। বড় বড় গাছে ঘেরা এই ঘরগুলোতে বহু আগে একটি হিন্দু পরিবার থাকতো। তারা চলে যাওয়ার পর এই স্থানটি অনেকটা জংলা স্থানে পরিণত হয়েছে। আশেপাশের বিল্ডিংগুলোর শুকনো ময়লাও সামনের ওই পাগারে ফেলা হয়। আমানিশা গুটি গুটি পায়ে এগিয়ে গেল আহনাফের কাছে। গাছের ফাঁকে বসে নাম না জানা কোন পাখি যেন ডাকছে। মৃদু মন্দ বাতাসে ময়লার দুর্গন্ধ। তবুও প্রেমিককে দেখার ইচ্ছার কাছে পারিপার্শ্বিক পরিবেশ বড় ঠুনকো। আহনাফ আমানিশাকে দেখে হাসলো। একটু কাছে এগিয়ে যেতেই তাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। একটি টিনের ঘরের দরজা ভাঙা ছিল। সেই ঘরের ভেতরে ঢুকলো তারা। আহনাফ হাঁটু গেড়ে বসে আমানিশার পেটে আলগোছে চুমু খেলো। অস্ফুট স্বরে বলল, আমার বাচ্চা। এরপর আমানিশার ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে অনুনয়ের স্বরে বলল, আমি সত্যি অনেক লজ্জিত নিশা। যে সময় আমার তোমাকে মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল সে সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। আমানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি তো ইচ্ছে করে করনি, পরিস্থিতি তোমার বিপরীতে ছিল। এখন এসব বাদ দাও। ঠিক আছে, বাদ দিলাম। আঙ্কেল কেমন আছেন এখন? ওষুধ খাচ্ছেন। বাবা আসলে মেন্টালি অনেক ভেঙে পড়েছেন। পরিবারের এই অবস্থা, টাকা পয়সার টানাটানি, আমার পড়াশোনাটাও তার জন্য ছাড়তে হলো। তিনি এত চাপ একসাথে নিতে পারছেন না। নিজের মৃত্যু কামনা করে চলেছেন সব সময়। আমানিশা বেদনাগ্রস্ত হয়ে বলল, আহারে, আসলে ওনারও তো খারাপ লাগে তোমাদের এই অবস্থায় দেখে। তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আহনাফ আমানিশার কপালে চুমু খেয়ে বলল, তুমি যখন বলছো তাহলে হয়তো সব অবশ্যই ঠিক হয়ে যাবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমার বউ তুমি। আমানিশা মিষ্টি করে হাসলো। পরক্ষণেই শঙ্কিত চোখে চারিদিকে চোখ বুলিয়ে বলল, এতক্ষণ আমার বাইরে থাকা যাবে না মা। ঘুম থাকতে থাকতেই ফিরে যেতে হবে। আহনাফের চেহারায় দুঃখ প্রকাশ পেল। বলল, আর একটু সময় থেকে যাও প্লিজ। মা জাগনা পেয়ে আমাকে খুঁজবে, না পেলে বিশাল বড় ঝামেলায় পড়তে হবে। আচ্ছা, তাহলে আর তোমাকে আটকে রাখা উচিত হবে না। টাকাগুলো দাও, আমি গিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করি। আমানিশা অন্তর্বাসের ভেতর থেকে 10,000 টাকা বের করে আহনাফকে দিল। চকচকে টাকাগুলো অত্যন্ত মনোযোগের সহিত গুনে দেখল সে। এরপর আমানিশার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো সামনের দোকান থেকে তোমাকে কিছু কিনে দেই। কি কিনে দিবে? তুমি না আচার পছন্দ করো, চলো তোমাকে অনেকগুলো আচার কিনে দেই। আর এমনিতেও এই সময় তো মেয়েদের টক খেতে ইচ্ছে করে। আমানিশার চোখ হঠাৎ ভিজে উঠল। ব্যথিত কণ্ঠে বলল, আর মাত্র কয়েকদিন, এরপর তো আমাদের বাবু আর দুনিয়াতে থাকবে না। এই জলে আহনাফের চোখেও জল এলো। এই জলে আবেগ নেই, অনুশোচনা নেই, অনুতাপ নেই, আছে শুধু ভনিতা। কিন্তু এই ভনিতা আমানিশা বুঝতে পারল না। আমানিশার মতো সহজ সরল মেয়েরা আবেগহীন মায়া কান্নাকে বিশ্বাস করেই সর্বস্ব হারায়। আমানিশা আহনাফের চোখ দুটো নিজের ওড়না দিয়ে মুছে দিল। আহনাফ বলল, আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর বাবু হবে। বাবা একটু সুস্থ হলেই আমি বাসায় আমাদের বিয়ের কথা বলবো। তোমার থেকে দূরে থাকতে আর ভালো লাগে না। আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে গাইড করার জন্য হলেও তোমাকে প্রয়োজন। তুমি ছাড়া আজকাল আমি আমার অস্তিত্ব খুঁজে পাই না। এ পর্যায়ে আহনাফ আমানিশার হাতজোড়া নিজের বুকে আঁকড়ে ধরে বলল, আমায় ছেড়ে কখনো যাবে না তো অমানিশা? সব সময় আমার পাশে থাকবে তো? অমানিশার কোমল হৃদয় আহনাফের প্রতিটি জটিল কথার গোলকধাঁধায় আটকে গেল। অবিশ্বাস তার দুয়ারে বেশ কয়েকবার কড়া নাড়লেও আহনাফ নিখুঁত কথার জাল বিছিয়ে দ্বিধাগ্রস্ত করে সে অবিশ্বাসকে বিদায় জানিয়েছে। তার এই দক্ষতার কাছে সত্যিগুলো আজ বড় অসহায়। এভাবেই সমাজে ভালো মানুষের মুখোশ পরিধেয়
আহনাফরা শুষে খাচ্ছে কত শত অমানিসাকে, নষ্ট করছে সম্মান, কেড়ে নিচ্ছে বেঁচে থাকার অধিকার, ধ্বংস হয়ে যাচ্ছে তাদের জীবন আর পরিবার। অমানিসার চোখের জল গাল গড়িয়ে পড়ার আগেই সেই জল আলগোছে মুছে দিল আহনাফ। ভেজা গালে চুমু এঁকে পুনরায় জিজ্ঞেস করলো, কি থাকবেন আমার পাশে? হবে না আমার জীবনের রানী? হব। শক্ত করে আহনাফকে জড়িয়ে ধরে আবেগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল অমানিসা। তার দৃষ্টি এড়িয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল আহনাফ। যেটুকু সন্দেহের পরগাছা অমানিসার মনে জন্মেছিল তা উপড়ে ফেলে দিতে পেরেছে সে। আহনাফ বলল, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চলো তোমাকে আচার কিনে দেই। আমার আচার লাগবে না। একদম চুপ, অবশ্যই লাগবে, চলো। খানিকটা জোর করেই অমানিসাকে অনেকগুলো আচার কিনে দিল আহনাফ। এরপর বিদায় জানিয়ে চলে গেল। অমানিসার মাঝে যেটুকু সন্দেহের বীজ স্থাপিত ছিল তা একদম শিকড় ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে এলো। ধোঁকাবাজ হলে আহনাফের চোখে জল কেন আসবে? এই কঠিন প্রশ্নের উত্তর অমানিসার কাছে নেই বলেই হয়তো আরও একবার বিশ্বাস করে ফেলল আহনাফকে। অমানিসাকে বাসায় পাঠিয়ে দিয়ে আহনাফ রিকশায় উঠে আবিরকে ফোন দিল। রাফির কাছে কয় পিস ইয়াবা আছে রে এখন? আবির জবাব দিল, 25 পিসের মতো এখনো আছে। ওকে 20 পিস নিয়ে আমার বাসায় আসতে বল। আবির বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, টাকা ম্যানেজ করা শেষ? আহনাফ প্রত্যুত্তরে গর্বিত ভঙ্গিতে শব্দ করে হাসল। আবির খুশিতে গদগদ হয়ে বলল, তুই মামা পাক্কা খেলোয়াড়। কথা দিয়ে কিভাবে পটিয়ে টাকা পয়সা হাতিয়ে নিস বলতো? তোকে বলে লাভ নেই, তুই সব কিছু জেনে শুনে এভাবে টাকা নিতে পারবি না। গার্লফ্রেন্ডের কাছে 1000 টাকা চাইতেই যে নাটক শুরু করিস। লজ্জা লাগে বন্ধু। বন্ধুর গার্লফ্রেন্ডের টাকায় নেশা করতে লজ্জা করে না? বাইন কোথাকার। আহনাফের রুর গলা শোনা গেল। আবির গলা উঁচু করে বলল, তোকে সাপ্লায়ারদের ইনফরমেশন কে দেয় রে, হারামজাদা? একদম ধন্য করে ফেলিস আমার জীবনে শালা। তুই না খবর দিলে বোধ হয় ওদের আমি খুঁজে পেতাম না। আজাইরা না বকে রাফিকে নিয়ে বাসায় আয়। উল্লাসিত স্বরে আবির বলল, সারা রাত আজ পার্টি হবে বস। দুইজন মিলে কি আর পার্টি করব? টসটসে দুটো ফুলকলিও ম্যানেজ কর, 4 জন একসাথে পার্টি করবো নি। পাশের ইউনিট একদম ফাঁকা, রুমও আছে দুটো, কোনো সমস্যা হবে না। আবির দুষ্টুমির হাসি হাসল, বলল, ফুলকলিদের ব্যবস্থা হয়ে যাবে। আমি আসছি রাফিকে নিয়ে, রাখছি। আহনাফ ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ফোন কেটে দিল। মাঝে মাঝে নিজেকে নিয়ে তার বড় গর্ব হয়। সুন্দর চেহারা, তার কথার জালে অল্প বয়স্ক মেয়েদের সে কয়েক বছর ধরেই আবদ্ধ করে চলেছে। বিষয়টি তার কাছে আনন্দদায়ক। অগণিত মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, তবে তারা কেউই অমানিসার মতো অবুঝ এবং বোকা ছিল না। মাঝে মাঝে অমানিসার জন্য তার সহানুভূতি কাজ করে। মনে হয় মেয়েটাকে তার ঠকানো উচিত হবে না, কিন্তু ওকে ছেড়ে দিলে নেশার টাকাগুলো আসবে কই থেকে? আহনাফের জীবনে নেশা আর নারীর চেয়ে চরম সত্য কিছু নেই। বাড়ি ফিরে অমানিসা ডক্টর সুরভিকে ফোন করলো। ডক্টর সুরভি যেন ওর ফোনের অপেক্ষাতেই ছিল। কল রিসিভ করেই ব্যাকুল গলায় বললেন, কি খবর তোমার মা? আলহামদুলিল্লাহ ভালো খালামণি। তোমাকে আমি আজ ফোন করে চেয়েছিলাম। সেদিন অ্যাবর্শনের খরচ জানতে চাইলে, অথচ জিজ্ঞেস করা হয়নি তুমি ছোট মানুষ এতগুলো টাকার ব্যবস্থা করবে কিভাবে। শোনো মা, তুমি এমনিতেই চলে এসো, টাকা লাগবে না। আমি চাইছি না পরিস্থিতির হাতের বাইরে চলে যাক। যত দেরি করবে তত স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? অমানিসা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে আমার বয়ফ্রেন্ড চাইছেন আমি অ্যাবর্শন করি। যদি করতেই হয় ওর পরিচিত ডাক্তার দিয়ে করাতে চাইছে, অন্য কারোর উপর ভরসা করতে পারছে না। ও, তাহলে তো সমস্যা মিটেই গেল। তোমাকে নিয়ে বড় টেনশনে হচ্ছিল গো মা। বারবার ভাবছিলাম এত ছোট মেয়ে, পরিবারের কেউ জানে না কিভাবে এত বড় ধকল সামলাবে। অমানিসা অনুনয় করে বলল, খালামণি, আপনি অচেনা মানুষ হলেও আমার জন্য এত ভেবেছেন। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। ডক্টর সুরভি হাসলেন, বললেন, কোনো সমস্যা হলে আমাকে বলো। দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যেমন আরবির খালা, তোমারও খালা। ঠিক আছে মা, ভালো থাকো তাহলে। আচ্ছা খালামণি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুট 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 টুট। লাইন বিচ্যুত হওয়ার মাঝে ভৌতিক কিছু নাই, তবুও অমানিসার মাঝে অজানা ভয় জেগে বসল। তার মনে হলো সে আরো বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। এই বিপদ থেকে মুক্তির কোনো পথ নেই। ধু ধু মরুভূমির মতন সীমাহীন এই বিপদ। কিছু দূর এগোলে মনে হবে এই তো নিস্তারের পথ, কিন্তু এ পথ
এবং মরীচিকার মাঝে কোনো বিভেদ নেই। সাউন্ড বক্সে ইংরেজি গান বাজছে। আহনাফ আজ বেজায় খুশি। 500 টাকা পেঁচিয়ে একদম চিকন পাইপ বানিয়ে ফেলেছে সে। ফয়েল পেপারের নিচে আলগোছে লাইটার ধরে সেই টাকার পাইপ দিয়ে বুক ভরে ধোঁয়া টানছে। এই যেন এক অন্য ভুবনের স্বাদ। আবির সিগারেটে টান দিয়ে কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সবগুলো ট্যাবলেট এক বসায় শেষ করবি নাকি? আহ অস্পষ্ট স্বরে আওয়াজ বের হলো আহনাফের মুখ থেকে। রুকুজকে বলল, এই বাইন, সমস্যা কি তোর? ফ্রিতে নেশা করাচ্ছি তাতেও তোর হয় না? অন্যের বিড়ালে মুখ দেওয়া আর যেখানে সেখানে বাম হাত ঢোকানোর স্বভাব তোর গেল না? আবির হেসে ফেলল, বলল, বল বল, যা মুখে আসে তাই বল। যে গরু দুধ দিবে তার লাথি খাবো না, এ আবার হয় নাকি? তবে যাই বলিস, অন্যর বিড়াল মুখ দেওয়ার ব্যাপারটা কিন্তু অমায়িক বন্ধু। ধোয়া নাকি নিয়ে মাতাল হয়ে জিজ্ঞেস করলো আহনাফ। কিভাবে অমায়িক? একটু বিস্তারিত বল শুনি। ফুটবল ম্যাচের মতো গোলপোস্টে গোলকিপার দাঁড়িয়ে আছে হাত পা ছাড়িয়ে, তাও তুই বলটাকে নিয়ে খেলতে খেলতে গোল করে দিলি। কথাগুলো বলে আবির উচ্চস্বরে হেসে ফেলল। আহনাফ গম্ভীর মুখে বলল, এবার অন্তত ভাবিদের দিকে নজর দেওয়া বাদ দে। বয়স তো কম হলো না। হ্যাঁ, কচি মেয়ে ধরে ছেলে আমায় আবার বয়সের দোহাই দিচ্ছে। তুই নিজে কি করছিস? আজ তো পেডোফাইল একটা। আহনাফ তৃপ্তির হাসি হাসল, যেন আবির তার প্রশংসায় পঞ্চমুখ। এক পর্যায়ে আহনাফের মোবাইল বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে সে ইশারায় আবিরকে চুপ করতে বলল। সাউন্ড বক্স অফ করে ফোন রিসিভ করলো। রাজন ভাই, কি খবর? কোনো খোঁজ খবর নাই? ঢং করিস না হানাপ, তোর ধান্দাবাজি আর কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝি। আপনার লগে কি আমার ধান্দাবাজির সম্পর্ক ভাই? কি কন না কন, ধর মিয়া। হতাশা মেশানো দীর্ঘশ্বাস ফেলল আহনাফ। তুই কি করছিস না করছিস সব খবর কিন্তু আমার কানে আসে। বললাম মেয়েটারে ছেকা দিতে, আর তুই ওর সাথে প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছিস। সেও দেখি তোর নেশার শামুক কিনে দেওয়ার দায়িত্ব নিয়ে নিছে। ভালোই হানাপ, মুখে ভাই ভাই বলে ভাইয়ের পেছনে বাঁশ দিতেছিস, তাও আবার আসলা। আহনাফ রুকুজকে বলল, আহা ভাই, ভুল বুঝতেছেন। আপনি যেভাবে যা বলছেন সেভাবেই আমি এগোচ্ছি। এখন মাগনা নেশার টাকা পাইলে কি ছাড়া উচিত হবে? আপনি বলেন। আমি আর কি বলবো, গার্লফ্রেন্ড তোমার টাকা তোমারে দেয়, সেই টাকা নিয়া একা একা পার্টি করো। আমরা কে? নারীর নেশায় ভাই ব্রাদার্স পর হয়ে গেছে। আহনাফ হেসে বলল, ভাই, পার্টি অ্যারেঞ্জ করবো খুব শীঘ্রই। সেদিন আপনিও থাকবেন আমাদের সাথে, কোনো সমস্যা নাই। আপনি শুধু ভুল বুঝছেন না। ভুল তো বুঝতে চাই না, তুইও প্রতারণা করিস না আহনাফ। আমি ভুল মাইনা নিতে পারি, অন্যায় মাইনা নিতে পারি, প্রতারণা মানতে পারি না। এরকম কিছু হলে টুটি ছিঁড়া ফেলবো তোর। এমন কিছু হলে আমি মাথাটাই পাইতা দিবনি আপনার সামনে। আপনি গর্দান নিয়েন ভাই, ঠিক আছে? রাজন হেসে ফেলল, বলল, ঠিক আছে, ভালো থাক, রাখলাম। ফোন কাটার সাথে সাথে আহনাফ দাঁতের ফাঁকা দিয়ে গালি দিল। তার পয়দা। আবির জিজ্ঞেস করলো। রাজন কেন ফোন দিল তোকে? বিরক্ত হয়ে আহনাফ উত্তর দিল, কেন আবার? গন্ধ পেয়েছে তাই। রাফি মনে হয় বলছে মাল নিছি, তাই শালাই ফোন দিছে। অমানিসার সাথে পরিচয় করিয়ে দিয়ে এমন একটা ভাব ধরে যেন আমাকে কিনে নিছে। ফোন ধরলি কেন তাহলে? ফোন না ধরলে সরাসরি বাসায় এসে হাজির হতো। তোর মান সম্মান আছে নাকি? দে তো সিগারেট দে, মাথাটা ধরে গেছে একদম। আবির আহনাফের দিকে সিগারেট এগিয়ে দিতে দিতে হাসি মুখে বলল। দুইজন মেয়ের ব্যবস্থা হয়েছে। আহনাফের মেজাজ মুহূর্তেই হিমালয়ের মতো শীতল রূপ ধারণ করলো। ফুরফুরে গলায় বলল, কোথাকার? লালপাড়ায় আসছে, একদম নতুন। আহনাফ পুনরায় অগ্নিমূর্তি ধারণ করলো, বলল, শালা, টাকা কই পাবো? ওরা কি ফ্রিতে সার্ভিস দিবে? আবির মাথা চুলকে বলল, এছাড়া আর উপায় নেই। তোর কিছুই করতে হবে না, তুই যে ওদের কাছ থেকে সার্ভিস নে, আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। কিভাবে ব্যবস্থা করবি? আহনাফ এই প্রশ্নের জবাব দিল না। ফেসবুকে লগ ইন করে দিশার প্রোফাইলে ঢুকলো। মেয়েটা দারুণ ছবি তুলে। প্রতিটি ছবিতে বুকের মাঝখানের সুগভীর খাত স্পষ্ট। স্ক্রিনের উপর দিয়েই সেই গভীরতা বৃদ্ধাঙ্গুলির স্পর্শে নির্ণয়ের চেষ্টা করলো আহনাফ। ব্যর্থতা তাকে পাগল বানিয়ে দিল। সোজা মেসেঞ্জারে গিয়ে লিখল, আজ ফ্রি আছো? বাসায় আসতে পারবে? আমানিশা ভেবেছিল বাসায় ফিরে আহনাফ তার সাথে যোগাযোগ করবে, কিন্তু এরকম কিছুই ঘটল না।
দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে রাত, তবুও আহনাফের নাম মোবাইল স্ক্রিনে ভেসে উঠল না। বুকে একরাশ আশা নিয়ে ঘুমিয়ে পড়ল সে। ভোরের আলো তখন সবেমাত্র ফুটেছে। পশ্চিমের জানালার পর্দার ফাঁক দিয়ে সরু কমলা রঙের আলোর ছটা খেলা করছে অমানিসের মুখে। রাতে ঘুমের ঘুরেই কেঁদেছে মেয়েটা, চোখের পানি শুকিয়ে শুষ্ক বর্ণ ধারণ করেছে। নিষ্পাপ এই মুখটাই কত শত চিন্তার ছাপ, ভয়ের আনাগোনা, নিশ্চয়তা ফুসফুস করে উঠছে তার শ্বাস প্রশ্বাসে। আর মোরা ভাঙল অমানিসা। রাহেলা প্রতিদিন এ সময় মেয়ের ঘরে ঢুকেন, নিঃশব্দে পুরো ঘরে পায়চারি করেন। পশ্চিমের ঝুলন্ত পর্দা দুটোকে টেনে ক্লিপ লাগিয়ে দেন, যেন মেয়ের মুখে রোদ না পড়ে। নিয়মানুসারে আজকেও তিনি ঘরে এসেছেন। মেয়েকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, আজ এত দ্রুত ঘুম ভেঙে গেছে? প্রত্যুত্তরে অমানিসা হাসল। রাহেলা জিজ্ঞেস করলেন, চা খাবি? অমানিসা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাহেলা হাসি মুখে পর্দায় ক্লিপ লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, চুলোয় চায়ের পানি বসাতে। অমানিসা দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে বাথরুমে ঢুকলো। আহনাফ আবার মধ্যরাতে ফোন করেছিল কিনা দেখার প্রয়োজন। দুটো মিসড কল উঠে আছে দেখেই অমানিসার বুকটা ধক করে উঠল। সে সাথে সাথে কল ব্যাক করলো, যদিও সে ধরেই রেখেছিল আহনাফ কল রিসিভ করবে না। কিন্তু অমানিসাকে মিথ্যে প্রমাণ করে আহনাফের ভরাট কণ্ঠস্বর শোনা গেল। নিশা জান আমার, আই মিসড ইউ সো মাচ। সারা রাত কোথায় ছিলে তুমি? অমানিসা ফিসফিস করে বলল, ঘুমিয়েছিলাম। আমার কথা না ভেবেই ঘুমিয়ে গেলে? তোমার সাথে কথা হয়নি দেখে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আই এম সরি। ফিস ফিস করে কথা বলছো কেন? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো আহনাফ। মা জাগ না, আমি বাথরুমে এসে কথা বলছি তাই। ও, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি তো এখন কথা বলতে পারবো না আহনাফ। তোমার কথা বলতে হবে না, তুমি শুধু শুনে যাও, কেমন? অমানিসা সম্মতি জানালো। গতকাল তোমার কাছ থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পর দেখলাম মা হাউমাউ করে কাঁদছে। ফুপি নাকি মাকে ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। এর উপর বাসায় গ্যাস নেই, অন্যের বাড়ি গিয়ে আর কত রান্না করবে? তুমি তো জানো মায়ের হার্টের সমস্যা আছে। আমি বুঝতে পারছিলাম না আমার ওই মুহূর্তে ঠিক কী করা উচিত। মায়ের প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধছিল। নিশা, উপায় খুঁজে না পেয়ে টাকাগুলো দিয়ে আমি গ্যাসের লাইন ঠিক করিয়েছি। এরপরেও 2000 টাকার মতো হাতে ছিল। রাতে মায়ের বুক ব্যথা শুরু হলো। বক্সে হার্টের ওষুধ খুঁজতে গিয়ে দেখি একটা ওষুধও নেই। বাকি টাকা দিয়ে হার্টের ওষুধ কিনেছি। নিশা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি টাকাগুলো তোমার অনেক প্রয়োজন ছিল, কিন্তু মায়ের কান্নার কাছে এই বেকার ছেলের মনুষ্যত্ব কোথায় যেন বিলীন হয়ে গিয়েছিল। আমি তোমাকে কথা দিচ্ছি নিশা, যদি অ্যাবর্শন করার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে আমি আর পরিবারের পরিস্থিতির কথা চিন্তা করব না, সোজা তোমায় নিয়ে বিয়ের পিঁড়িতে বসবো। তুমি কি শুনেছো আমার সব কথা? অমানিসা দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে উত্তর দিল, হুম। আরেকটা রিকোয়েস্ট করব জান আমার, করো। যদি সম্ভব হয় আরেকবার টাকা ম্যানেজ করার চেষ্টা করবে প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। নিশা, আমাকে ভুল বোঝনি তো? না, আমি সত্যি নিরুপায় হয়ে কাজটা করেছি। আমি বুঝতে পেরেছি। এমন সময় ঘরে রাহেলার প্রবেশের আভাস পাওয়া গেল। অমানিসা গলার স্বর আরো নামিয়ে বলল, ঘরে মা এসেছে, আমি রাখছি। আচ্ছা। রাহেলা মেয়েকে তাড়া দিলেন। তাড়াতাড়ি করো মা, চা ঠান্ডা হয়ে যাবে। আর 5 মিনিট মা। আমানিসা বাড়িতে অন্তর্ভাস পড়ে থাকে না। ফোন নিয়ে এসে কিভাবে বাথরুম থেকে বের হবে এ নিয়ে চিন্তায় পড়ে গেল। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল তার। পায়জামার রাবারের অংশটাতে মোবাইল মুড়িয়ে বাইরে এলো সে। রাহেলা মেয়ের দিকে তাকিয়ে বললেন, জলদি বেসিন থেকে মুখ ধুয়ে আয়। হাসি মুখে বলল অমানিসা। পেটটি মুখ না ধুয়েও খাওয়া যায় মা। ইস, কি নোংরা কথা! মুখ না ধুয়ে বলে চা খাবে। এক্ষুনি যা, মুখ ধুয়ে আয়। এতক্ষণ ধরে বাথরুমে যে কি করিস তুই? অমানিসা পুনরায় বাথরুমে ঢুকলো। বেসিনে মুখ ধুতে ধুতে চিন্তা করতে লাগলো কিভাবে আবার এতগুলো টাকার ব্যবস্থা করা যায়। হঠাৎ তার চোখ দুটো চিকচিক করে উঠল। গত বছর জন্মদিনে অমানিসার বাবা তাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছিল। যদি একান্তই ক্যাশের ব্যবস্থা না করা যায় তাহলে ল্যাপটপটা বিক্রি করে দিবে, এমন সিদ্ধান্তে উপনীত হলো সে। আরও বেশ কয়েকবার ধরনী তার অংশ মালিককে প্রদক্ষিণ করে ফেলল, অথচ আহনাফ তার স্বভাব মতো নিখোঁজ রইল। পাগল প্রায় অমানিসা স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জন্য আকুপাকু করছে। তার মনে চুল পরিমাণ শান্তি নেই। মানসিক শান্তির তৃষ্ণা মেটাতে মানুষ খুনের মতো বড় অপরাধকেও তুচ্ছ করে দেখে। অমানিসার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুর দেখা মিলল না। তার গর্ভের সন্তান একটু একটু করে বাড়ছে, আর কদিন পরেই ছোট্ট ভ্রূণটি মানুষের আকৃতি ধারণ করতে শুরু করবে। টকটকে লাল রঙের অতি ক্ষুদ্র দুটি হাত, দুটি পা,
ছোট একটি মাথা, বিন্দু বিন্দু দুটি চোখ, বড় হবে ব্রণটি। ছোট প্রাণটির হৃৎপিণ্ডের ধকধক শব্দটি তখন অমানিসা তার প্রান্তে পৌঁছাবে। যদি সেই ধকধকানি আলগোছে করা নাড়ে বিবেকের দরজায়, তখন কি ভ্রূণ হত্যা নিতান্তই তুচ্ছ বলে মনে হবে অমানিসার কাছে? 454 কোটি বছর বয়সী পৃথিবী এর উত্তর জানে না। 457 কোটি বছর বয়সী সূর্যও এর উত্তর জানে না। মাটিতে হেঁটে চলা, পানিতে ডুবে চলা বা বাতাসে ভেসে চলা, প্রতিটি নিঃশ্বাসের গল্প এখানে ভিন্ন। বিবেকের কাঠঘরায় দাঁড়িয়ে কে সত্যের পথে এগোবে আর কে বেছে নেবে মিথ্যের পথ, তা শুধুমাত্র সেই জানে। শেষবার তার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার পরেও আহনাফের প্রতি অমানিসার বিশ্বাস ছিল অটুট। তবে সেদিন মধ্যরাতে কি মনে করে যেন তাহাজ্জুদ আদায় করল সে। পাক পবিত্র হয়ে সিস্তায় ঝুঁকে নীরবে চোখের পানি ফেলল ফজর পর্যন্ত। রাতে নিস্তব্ধতায় অনিশ্চয়তার ভয় আঁকড়ে ধরেছিল তাকে। বিরতি দিয়ে দিয়ে শরীর কেঁপে উঠেছিল তার। কিন্তু এক অন্য ভোরের আলো ফুটেছিল সেদিন। পূর্ব দিকের লাল আকাশ, মৃদু মন্দ বাতাস আর সেই ছন্দে তুলে ওঠা গাছের পাতাগুলো অমানিসের বুকে যেন অবিশ্বাসের বীজ রোপণ করতে ব্যস্ত ছিল। কমলা রোদের স্নিগ্ধ আলোর ছোঁয়ায় সে অবিশ্বাস তরতর করে বাড়তে লাগলো। যৌক্তিক প্রশ্নেরা মাথায় ছোটাছুটি করতে লাগলো। আহনাফ তাকে ভালোবাসে, তবে কেন এত অবহেলা? ভালোবাসায় তো অবহেলার কোনো স্থান নেই। তাদের সম্পর্কটা কি টাকা কেন্দ্রিক নয়? রেস্টুরেন্টের সামান্য কফির বিলও অমানিসাকে দিতে হয়েছে। এছাড়া আহনাফের যত বিলাসী আবদার সব ছিল অমানিসার কাছে। নেশা ছাড়ানোর জন্য প্রতি সপ্তাহে 7,000 টাকা করে দিতেও পিছুপা হয়নি সে। বিনিময়ে কি পেয়েছে? কখনো বেশ্যার ট্যাগ, কখনো বা খানকি, নটি, এ জাতীয় গালি। সত্য মিথ্যার লড়াই, এর মাঝে অমানিসা নিজেকে আর জড়াতে চায় না। সে এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। আজ কোনো এক বিশেষ কারণে স্কুল বন্ধ। অমানিসা ল্যাপটপের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। অন্য কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারেনি সে। ল্যাপটপ বিক্রি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। ল্যাপটপটা সে আহনাফের হাতে দিবে না। টাকা জোগাড় হয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য তাকে জানাবে না। তবে একা কিভাবে ল্যাপটপ বিক্রি করবে সে? সেই নাচ মিথ্যা বলে বাসা থেকে বের হতে পারবে না। আরবির ক্ষেত্রেও অভিন্ন বিষয়। তার বাসাও বেশ দূরে। একমাত্র মুনার পক্ষে কিছু একটা ব্যবস্থা করা সম্ভব, কেননা তার বাসা স্কুলের সন্নিকটে। যদিও মুনার সাথে সম্পর্ক এখন আর আগের মতো নয়। সেদিন স্কুলের ওই আলাপচারিতা মুনা বেশ ব্যক্তিগতভাবে নিয়েছে। তার ভাষ্য মতে এত বড় অপবাদ যে বন্ধু দিতে পারে তার সাথে সম্পর্কে রাখা আর দুধ দিয়ে কেউটে পুষা একই। খানিকটা ইতস্তত করেও নিরুপায় অমানিসা মুনার সাহায্যের শরণাপন্ন হলো। ফোন করে বলল, দোস্ত, আমি খুব বিপদে আছি, তোর সাহায্যের প্রয়োজন। মুনা সহজ গলায় জবাব দিল, কি সাহায্য? আমার দ্রুত টাকার প্রয়োজন, ল্যাপটপটা বিক্রি করতে হবে। তড়িঘড়ি করে বলল অমানিসা। আমি কিভাবে ল্যাপটপ বিক্রি করতে সাহায্য করব? আমি নিজেই জানি না কোথায় এসব বিক্রি করতে হয়। তোর বয়ফ্রেন্ডকে বললে সাহায্য করবে না? আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো অমানিসা। ক্ষিপ্র গতিতে জবাব দিয়ে আসলো মুনার পক্ষ থেকে, না, জোবান তোকে দেখতে পারে না। ও আমাকে তোর সাথে মিশতেও মানা করে দিয়েছে। তাছাড়া কি হিসেবে আমি তোকে সাহায্য করব বল? আজকে সাহায্য চাইছিস, আগামীকাল আবার আমাকে মিথ্যা অপবাদ দিবি। আমি এসব সাহায্য করতে পারবো না, তুই ফোন রাখ। অমানিসা কান্না চেপে অনুনয় করে বলল, দোস্ত, আই এম সরি। আমি কি একটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তোকে বলে বোঝাতে পারবো না। হুট করে শুনেছিলাম প্রেগনেন্সির খবর ছড়িয়ে গেছে। তখন আমার মাথা কাজ করছিল না, কারণ তুই ছাড়া আর কেউ এই বিষয়ে কিছুই জানতো না। দোস্ত, আমার দ্রুত অ্যাবর্শনের টাকা জোগাড় করতে হবে। প্লিজ আমাকে শেষবারের মতো সাহায্য কর, তোর পায়ে পড়ি দোস্ত, প্লিজ। অমানিসার কথা শুনে বোধহয় মনের মায়া হলো। সে সাহায্য করতে রাজি হলো। জিজ্ঞেস করলো, আমার কি করতে হবে বল? তুই স্কুল টাইমে বাসা থেকে বের হতে পারবি? স্কুল টাইম তো অলমোস্ট হয়ে গেছে। যাই হোক, পারবো, কিন্তু এরপর কি হবে? তুই আগে বের হ, এরপর বলছি। আধা ঘন্টার মধ্যে স্কুলের পেছনের ভাঙা বাড়ির ওইদিকে দাঁড়িয়ে থাকিস, কেমন? তুই কি স্কুল ড্রেস পরেই বের হবি? দীর্ঘশ্বাস ফেলে বলল অমানিসা। এছাড়া আর কিছু করার নেই আমার। আচ্ছা। গার্লস স্কুল আজ একদম নিশ্চুপ। কোনো হইচই নেই, হট্টগোল নেই। স্কুলের সামনের দোকানগুলোর বেচাকেনা নেই বললেই চলে। সবাই জানে স্কুল বন্ধ। কোনো এক এনজিও এর ম্যানেজমেন্ট পদের পরীক্ষার সিট পড়েছে এখানে। পরীক্ষা হয়েছে আজ সকালে। স্কুল ড্রেস পরা অমানিসাকে রাস্তার সবাই কৌতূহলী চোখে দেখছে। সবার দৃষ্টি উপেক্ষা করে ভাঙা বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে রইল অমানিসা। একজন পথচারী রুকুচকে তাকে জিজ্ঞেস করলো, মামুনি, দাঁড়িয়ে আছো কেন? আজকে স্কুল বন্ধ না? অমানিসা হেসে জবাব দিল, জি আঙ্কেল, আসলে আমি জানতাম না।
ও পথচারীও মিষ্টি করে হেসে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ক্ষণিককাল পর দেখা মিলল মুনার। আপাত মস্তক কালো বোরখায় ঢাকা। ধীর গতিতে হেঁটে সে অমানিসার কাছে এসে বলল, এখন কি করবি? জোবানকে একটু ফোন দিয়ে বল ল্যাপটপটা নিয়ে যেতে। করুণ স্বরে বলল অমানিসা। মুনা গর্বিত ভঙ্গিতে বলল, দেখছিস, তুই জোবানকে একসময় পছন্দ করতি না, আজ ওই তোর কাজে আসছে। অমানিসা হাসার চেষ্টা করে বলল, ওকে আমি কেন পছন্দ করতাম না সেটা তুই ভালোভাবেই জানিস। ও ইয়াবার ব্যবসা করে। আমি কখনোই চাইনি তুই ইয়াবা ব্যবসায়ী কারোর সাথে প্রেম কর। মুনা হো হো করে হেসে ফেলল, বলল, অথচ নিজে ইয়াবাখোরের সাথে প্রেম করছিস। অমানিসা স্বাভাবিকভাবে বলল, আহনাফের নেশা সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানতাম না মোনা, কিন্তু তুই প্রেম করার আগেও জোবানের ব্যাপারে সব জানতি। মোনা খানিকটা আক্রমণাত্মকভাবে কিছু একটা বলতে যাচ্ছিল। আচমকা অমানিসা রাস্তার পাশে হরহর করে বমি করতে শুরু করলো। মোনা লক্ষ্য করলো অমানিসার চোখের চারিপাশে কালো দাগ পড়েছে। মুখে এতটুকুন জ্যোতিও নেই। ব্যাগ থেকে পানির বোতল বের করে চোখে মুখে পানির ঝাপটা দিল অমানিসা। ম্লান হেসে বলল, সকালে কিছু খেতে পারিনি, বমি হয়েছে, এখন আবার বমি হলো। মোনা উতলা হয়ে বলল, তুই আগে কিছু খেয়ে নে। এরপর চারিপাশে চোখ বুলিয়ে মুদির দোকান খুঁজতে লাগলো সে। একটি ছোট দোকানে দেখাও মিলল। মোনা পুনরায় বলল, তুই দাঁড়া, আমি সামনের দোকান থেকে কেক কিনে আনি। কোনো প্রয়োজন নেই। মোনা অমানিসার কথা অগ্রাহ্য করে মুদির দোকান থেকে কোক কিনে নিয়ে এলো, বলল, তুই এটা খেতে থাক, আমি জোবানকে ফোন করছি। মোনা একটু দূরে সরে গিয়ে জোবানকে ফোন করলো। ঠিক এমন সময় অমানিসার ফোনও ভাইব্রেট করে উঠল। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে আহানাফ নামটি উঠে আছে। মোবাইল স্ক্রিনে আহানাফের নাম দেখে দ্বিধাগ্রস্ত অমানিসা আরও জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। সে ফোন রিসিভ করলো না। মাটির দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল। প্রথমবার রিং হতে হতে কল কেটে গেল। তবে আহানাফও যেন ক্ষান্ত হলো না। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুনরায় ফোন ভাইব্রেট করে উঠল অমানিসার। এবার অমানিসা কাপা হাতে কল কেটে দিল। মুনা জোভানের সাথে কথা শেষ করে ফিরে এলো। অমানিসার হাতে খাবারগুলো আগের অবস্থাতেই রয়েছে। সে বেশ বিরক্ত হলো। কঠিন গলায় বলল, তোকে না বললাম কেকটা খেয়ে নে? অমানিসা শান্তভাবে বলল, খেতে ইচ্ছে করছে না দোস্ত, খেলেই বমি হয়ে যাবে। বমি হলে হবে, তুই তাও কেকটা খেয়ে পানি খাবি, এক্ষুনি খাবি। বেশ কড়াকড়িভাবে আদেশ করল মোনা। অমানিসা মুচকে হাসল। সে হাসিতে কোনো জ্যোতি নেই। মুখমণ্ডলে যেন অন্ধকারের দৌরাত্ম্য। অনিচ্ছা সত্ত্বেও বান্ধবীর মন রক্ষার্থে কেক খাওয়ার সিদ্ধান্ত নিল সে। মোনা বলল, জোবানকে বললাম ল্যাপটপ বিক্রি করে দেওয়ার কথা। মুখে খাবার নিয়েই অমানিসা আগ্রহ ভরে জিজ্ঞেস করল, কি বললো ভাইয়া? কত টাকা বিক্রি করতে পারবে তার সঠিক বলতে পারলো না। অমানিসা হড়বড়িয়ে বলল, দোস্ত আমার 1010 টাকা হলেই চলবে। মোনা দীর্ঘশ্বাস ফেলল, বলল, জোবান এখন কোনো এক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, বিকেলের আগে আসতে পারবে না। 5টার মধ্যে আসলেই চলবে। মোনা ইতস্তত করে বলল, দোস্ত, আমার বাসায় জানে আজকে স্কুল বন্ধ, আমি এতক্ষণ বাইরে থাকতে পারবো না। অমানিসার কপালে পুনরায় চিন্তার রেখা স্পষ্ট হলো। তাহলে এখন উপায়? বিকাল পর্যন্ত সে একা কোথায় থাকবে? মোনাকে অনুরোধ করে বলল, জোবানকে একটু বল না দ্রুত আসতে, ল্যাপটপটা নিয়ে গেলেই হবে। আমি বলেছি ওর একদমই সময় নেই। জোবান ভাইয়ার এমন কোনো বিশ্বস্ত কেউ নেই যার কাছে ল্যাপটপটা দিয়ে যাওয়া যাবে? তারা শুনে দেখছি। মোনা পুনরায় জোভানকে ফোন দিয়ে বিষয়টি নিয়ে কথা বলল। কিন্তু কোনো উপায়ের সন্ধান মিলল না। জোভানের তেমন বিশ্বস্ত কেউ নাকি নেই। দুঃসময়ে মানুষ ভুল সিদ্ধান্তে উপনীত হয়। অমানিসার ক্ষেত্রেও এর ব্যতিক্রমী কিছু ঘটল না। আহানাফ আরও একবার অমানিসাকে ফোন করতে এসে রিসিভ করলো। আহানাফ পাঁচ খায় গলায় বলল, ফোন দিলে ফোন ধরস না কেন? কোন ভাতারের সাথে মারাইতে গেছস? গলার স্বর কিছুটা শক্ত করে অমানিসা বলল, বাজে কথা বলো না আহনাফ। মাগি দেখি আমাকে চুপ করতে বলে। তুই আজকে বাসা থেকে বের হয়েছিস কেন? আজকে তো স্কুল বন্ধ। অমানিসা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে? সেটা তোকে কেন বলবো? ও, বাসাগিরি ধরা পড়ে গিয়েছে সেজন্য চিন্তা হচ্ছে। কোন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বের হয়েছিস? আহানাফের ব্যবহারে অমানিসার চোখ জোড়া টলমল করতে লাগলো। সে ভাঙা গলায় বলল, বিশ্বাস করো, কোনো বয়ফ্রেন্ডের সাথেই বের হইনি। আমি একটা বিশেষ কাজে বের হয়েছি। তোর আবার কিসের বিশেষ কাজ রে? আহানাফ মনে সন্দেহের বীজ নিয়ে প্রশ্ন করল। অমানিসা এবার নিজেকে ঠিক রাখতে পারল না। রাস্তার পাশে দাঁড়িয়েই চিৎকার করে বলে উঠল, অ্যাবর্শনের টাকা জোগাড় করতে।
ল্যাপটপ বিক্রি করতে। তোমার কি কোনো টেনশন আছে আমাকে নিয়ে? ফোন দিয়ে বেশিরভাগ সময় তোমাকে পাওয়া যায় না। ভুলে যদি কখনো ফোন রিসিভ করো, উল্টাপাল্টা কথা বলো, অযথা গালাগাল দাও। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দেই। আমি কি পাপ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? মুনা পাশ থেকে অমানিসাকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। দোস্ত, চিৎকার করিস না, আস্তে কথা বল, রাস্তার সবাই শুনতে পাবে। অমানিসা শান্ত হলো না, হাওমাও করে কাঁদতে লাগলো। অবস্থা বেগতিক দেখে মোনা দ্রুত একটা রিক্সা ডাক দিল। অমানিসাকে নিয়ে রিক্সায় উঠে বসলো। এরপর রিক্সা চালককে বলল। মামা টান দেন। রিক্সা চালক অদ্ভুতভাবে অমানিসার দিকে একবার তাকালো। এরপর মোনাকে জিজ্ঞেস করলো। যাবেন কোথায়? ঘারিন্দা। রিক্সা চলতে শুরু করলো। মোনা অমানিসার কাছ থেকে ফোন নিয়ে সুইচ অফ করে দিল। বলল, তুই এখন আর আহনাফের সাথে কথা বলিস না, আগে ঠান্ডা হ। অমানিসা মোনার কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার ভুলগুলো অনেকটাই উপলব্ধি করতে পেরেছে সে, কিন্তু সময় চলছে তার বিপরীতে। ঘারিন্দা পৌঁছে ভাড়া মিটিয়ে দিল মোনা। রেল লাইনের কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো তারা। রেল লাইনের এক পাশে বিশাল বড় একটি পার্ক, অপর পাশে সবুজ গাছগাছালি ঘেরা ছোট্ট একটি গ্রাম। বলা হয় এই ছোট্ট গ্রামটির পাশেই সর্বহারাদের আতুর নিবাস। খানিকটা পথ পেরোতেই অমানিসা অসহায় কণ্ঠে বলল, আমি আর হাঁটতে পারছি না রে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আয়, আমরা রেল লাইনের উপর বসি, তুই একটু বিশ্রাম নিয়ে নে। সূর্যটা ঠিক মাথার উপর। গাছের ফাঁক ফোকরে বসে পাখিগুলো মুখ হা করে ঝিমাচ্ছে। কি কাঠফাটা রোদ! অমানিসা দরদর করে ঘামছে। আচমকা কোথা থেকে যেন বাচ্চা একটি ছেলে দৌড়ে এলো। প্লাস্টিকে মুড়িয়ে ঠান্ডা পানির বোতল বিক্রি করছে সে। অমানিসা বাচ্চা ছেলেটির কাছ থেকে এক বোতল পানি কিনে নিল। আয়েশ করে অর্ধেক বোতল পানি খেলো। মুনা ছটফট করছে, তার বাসায় ফিরতে হবে। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তার ফোনটাও বন্ধ হয়ে গেছে। শিট, কি হয়েছে? আমার ফোনে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেছে। আম্মু যদি আমাকে ফোন করে না পায়। এ কথা বলে অমানিসা মোবাইল সুইচ অন করলো। ফোন অন করতে যা দেরি, আহনাফের কল ঢুকতে এক মুহূর্ত সময়ও লাগলো না। মুনা বিরক্ত হয়ে বলল, এই ছেলে কি এতক্ষণ যাবত তোর নাম্বারে বিরামহীন ট্রাই করে গেছে? জানি না, একটু রিসিভ করে শুনবো কি বলে। অনুনয় স্বরে জিজ্ঞেস করলো অমানিসা। মুনা এবারও রাজি হয়ে গেল। ফোন রিসিভ করার সাথে সাথে আহনাফ নরম কণ্ঠে বলল, তুমি কোথায় আছো জান? ঘারিন্দা। ঘানিন্দা কি করো? কিছুই না। স্কুলের সামনে চলে আসো তুমি। এই অবস্থায় এভাবে ঘোরাঘুরি করছো কেন? শরীর খারাপ করবে তো। অমানিসা ক্ষিপ্ত গতিতে উত্তর দিল, শরীর খারাপ হলে হবে, সেটা নিয়ে তোমাকে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কথা বাড়াবো না, শুধু এইটুকু বলবো তোমার স্কুলের সামনে অপেক্ষা করছি। তোমাকে না দেখে আমি আজ বাড়ি ফিরবো না। এখন কি করবে ভেবে দেখো। আহনাফ ফোন কেটে দিল। অমানিসা দীর্ঘশ্বাস ফেলল। মুনা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি বললো আহনাফ? স্কুলের সামনে নাকি আমার জন্য অপেক্ষা করছে, না দেখা করে বাড়ি ফিরবে না। হাসার চেষ্টা করলো অমানিসা। তুই কি করতে চাস? চল তাহলে স্কুলের সামনে ফিরে যাই আবার। এই কথা বলতে বলতে অমানিসা বসা থেকে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ এক অপ্রত্যাশিত বিপত্তি ঘটল। পুনরায় অমানিসার ফোনটি ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে থাকা নাম্বার দেখে অমানিসার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাত পা জমে যায় যায় অবস্থা। শরীর কাঁপতে লাগলো অনবরত। অমানিসার হাল দেখে মুনা বেশ ভরকে গেল। বলল, কি হয়েছে তো, এমন করছিস কেন? অমানিসা কাপা গলায় বলল, আমার ফোনে মায়ের নাম্বার থেকে কল আসছে। কি বলছিস এসব? তোর নাম্বার কোথা থেকে পেলো? জানি না, কিছু বুঝতে পারছি না আমি। আন্টি কি জেনে গেল নাকি সব? কি করবি এখন? আমার মাথা কাজ করছে না। চল আগে স্কুলের সামনে যাই, আহনাফের সাথে দেখা করি। রিক্সা ডাক দে। কল রিসিভ না করলেও অনবরত অমানিসার নাম্বারে রাহেলা ফোন করতে লাগলো। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে তার। কাপা হাতে ধরে রয়েছে পুরনো একটি প্রেগনেন্সি কিট। ক্লিনিকের সাদা নির্মম দেয়ালগুলো যেন আরও সাদা, আরও শীতল হয়ে উঠেছে অমানিসার জন্য। ফিনাইলের গন্ধও তার অসহ্য লাগছে। সে যে খাটে শুয়ে আছে তার চারপাশে সস্তা সাদা পর্দা টানানো। অমানিসার শরীর নিস্তেজ, যন্ত্রণায় জর্জরিত। অ্যাবর্ষণের মতো ঘৃণ্য অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আজ। তাই হয়তো শরীরের চেয়েও বেশি ভারী হয়ে আছে তার মন। ক্লিনিকের নার্সরা অমানিসার পাশ দিয়ে হেঁটে যায়, মুখে এক ধরনের অবজ্ঞার ছাপ নিয়ে। তাদের চোখের একরাশ জাজমেন্টাল দৃষ্টিও বেশ পরিলক্ষিত, যেন তারা বলছে, এই মেয়ে, তুমি ভয়ঙ্কর অপরাধ করেছো।
তুমি এবার নষ্ট কাজ করছো, যার জন্য সারা জীবন তোমার লজ্জিত হওয়া উচিত। মাথা নত করে থাকা উচিত চিরকাল। কি নোংরা মেয়ে ছিলে তুমি, ছি। ডাক্তারের কণ্ঠেও ছিল সেই একই মনোভাব। রাউন্ডে যে কয়বার এসেছেন, অমানিসার দিকে এমন ঘৃণ্য দৃষ্টি ছুড়ে দিয়েছেন যেন অমানিসার মতো মেয়েরা তার দু চোখের বিষ। ইস্ত্রে পাকা মেয়েগুলোর একই গল্প, একই পরিণতি দেখতে দেখতে তারা বিরক্ত। ব্যাক স্টোরি নিয়ে তাদের তেমন কোনো উৎসাহ নেই। অমানিসার বুকের ভিতরে একরাশ ক্রোধ, হতাশা আর অবর্ণনীয় শূন্যতা জমাট বেঁধে আছে। খাটের পাশেই বসে আছে রাহেলা। তার মুখের দিকে তাকালেই বোঝা যায় এই মানুষটার ভিতরে কি ভয়ানক ঝড় বয়ে যাচ্ছে। তিনি অমানিসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর অঝরে কাঁদছেন। কান্নায় ভিজে গেছে তার ওড়নার একাংশ। চোখের কোণ শুকানোর কোনো ফুরসতি যেন নেই। তার প্রতিটি ভারী নিঃশ্বাসে মিশে আছে অসহায়ত্ব। মনে মনে সৃষ্টিকর্তার সাথে একতরফা তর্কে মেতে উঠেছেন তিনি। কি দোষ ছিল আমার মেয়েটার? হে আল্লাহ, তুমি কেন আমার পরিবারের উপরে বিপদ দিলে? আমার মেয়েটাকে তুমি আগের মতো করে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই ছোট্ট অমানিসাকে। রাহেলার মনে ভেসে আসছে অমানিসার শৈশবের স্মৃতি। স্কুলের ইউনিফর্ম পরিপাটি করে গোজা দুটি বিনুনি, বিনুনির নিচে আবার সাদা ফিতের ফুলের কারুকাজ। হাসি খুশি চেহারার চঞ্চল তার মেয়ে অমানিসা। সেই মেয়েটা কিভাবে এমন এক বিপদে জড়িয়ে পড়ল? রাহেলার বুকের মাঝে বিস্ময়, সংখ্যা, ভয় আর ক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে বারবার। অমানিসার চোখে তখন ভেসে আসে দিন কয়েক আগের দৃশ্য। আহনাফের মুখটা তার স্পষ্ট মনে পড়ছে, যার জন্য সে নিজের সবটুকু বিসর্জন দিল। বাড়িতে মিথ্যে বলে স্কুলের নাম করে মুনাকে সাথে নিয়ে সেদিন বেরিয়ে গিয়েছিল কেবলমাত্র তার জন্য। সেদিন ল্যাপটপটা বিক্রি হয়েছিল, তবে ল্যাপটপ বিক্রির টাকাগুলো আহনাফের হাতে তুলে দেওয়ার পর সে একবারও পেছন ফিরে তাকায়নি, ফোন করেনি, এমনকি একবার খোঁজও নেয়নি তার। অমানিসার বাচ্চার বাবা তো সেই ছিল। সে কিভাবে পারল অমানিসাকে, তার বাচ্চাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে? আহনাফের ব্যবহার আজ অমানিসার মনের ভেতরে বিষের মতো ছড়িয়ে গেছে। নিজেকে তার তুচ্ছ মনে হচ্ছে। আহনাফের কাছে সে শুধুমাত্র একটি সেক্স টয় ছিল, যাকে যখন খুশি শরীরের ক্ষুধা মেটানোর জন্য ব্যবহার করা যায়। রিসার টাকা ফুরিয়ে গেলে এটিএম মেশিন হিসেবে ব্যবহার করা যায়। ক্লিনিকের সাদা দেওয়ালে ঝুলতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে অমানিসা অনুভব করলো তার ভিতরটা ফাঁকা, একেবারে শূন্য। সে জানে না তার বেঁচে থাকার উদ্দেশ্য কী, তবে অমানিসা এটা জানে তার ভুলটা কোথায় হয়েছে। আহনাফের প্রতি অন্ধবিশ্বাসে নিজেকে সে হারিয়ে ফেলেছিল গোলক দাধায়। পুরুষ মানুষের কাছে তার প্রেমিকার দেহ হলো মন্দির। সে মন্দিরকে অপবিত্র যে করে, সে আর যাই হোক সম্মানের সহিত কখনো ভালোবাসতে পারে না। অমানিসা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার মনে হলো এই জীবনে শূন্যতার মধ্যেও এক ধরনের পুনর্জন্ম সম্ভব। মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর ভাঙবে না, বরং নিজেকে আবার গড়ে তুলবে আরও পাকাপোক্তভাবে। জীবনের কোনো ভুলের বোঝা তাকে আর দমিয়ে রাখতে পারবে না। ভুল থেকে শিক্ষা নিয়ে সে নতুন যাত্রা শুরু করবে। পরবর্তী দিনগুলোতে অমানিসা নিজেকে গুটিয়ে নিল, পুরনো বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করলো। কারোর সাথে আগের মতো প্রাণ খুলে কথা বলতো না, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে সরে গেল। নিজের ভেতরে একটি ছোট্ট জগৎ তৈরি করে নিল। সেই জগতে তার পুরনো ভুলের কোনো স্থান নেই। সেখানে জায়গা করে নিল তার নতুন জীবনের সূচনার শক্তি আর স্বপ্ন। সময় তার নিজের গতিতে এগিয়ে যায়। অমানিসার জীবনও থেমে রইল না। কয়েক বছর পর এক শীতের সকাল, সূর্যের নরম আলো বারান্দায় ছড়িয়ে পড়েছে। অমানিসা বারান্দার এক কোণে বসে আছে, হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা। তার পাশে বসে আছে তার স্বামী সাদমান। সাদমান তার দিকে তাকিয়ে মৃদু হাসল। অমানিসা তার স্বামীর হাসিতে খুঁজে পায় এক ধরনের স্থির শান্তি। বারান্দা থেকে দূরের কুয়াশা ঘেরা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই অমানিসার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। ক্লিনিকের সাদা দেয়াল, মায়ের কান্না, আহনাফের উদাসীন মুখ। মনে পড়তেই তার ভেতরে এক ধরনের শিউরে ওঠা অনুভূতি জাগে। সাদমান তার কাঁধে আলতো করে হাত রাখে, জিজ্ঞেস করে, তুমি এখনো তোমার অতীত ভুলতে পারোনি, তাই না? অমানিসা প্রত্যুত্তরে বলল, অতীত ভুলবার জিনিস নয়, তবে জীবন অনেক সহজভাবে বদলে যায়। পুরনো জিনিস ফিকে হয়ে যায়। তুমি আমার জীবনে না আসলে কখনো বুঝতামই না ভালোবাসার গভীরতা কেমন হয়। সাদমান উদাস কণ্ঠে বলল, জানো, আমার অফিসে HR এর মেয়েরও ঘটনা অনেকটা তোমার জীবনের সাথে মিলে যায়। মেয়েটা সুইসাইড করার চেষ্টাও করেছে। ভাগ্য ভালো, সঠিক সময়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। অমানিসা মৃদু হাসলো, বলল, জানো, আমার এই গল্প পুরো পৃথিবীর সামনে তুলে ধরার ইচ্ছে আছে। যদি আমার গল্প কোনো মেয়ের জন্য শিক্ষা হয়, তাহলে সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। আমি এই পৃথিবীতে কোনো দ্বিতীয় আমানিসা চাই না।
সাদমান শক্ত করে অমানিসাকে জড়িয়ে ধরল। অমানিসার চোখের কোণে জল জমেছে। হয়তো তার জীবনের চড়াই উতরাইয়ের মিশ্র অনুভূতিতেই এই অশ্রু জলের সূচনা। সমাপ্ত।